আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশের অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, দেশে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ানক রূপে হানা দিয়েছে দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই আক্রান্ত এবং মারা যাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। আজও সারা দেশে 97 জন করোনা আক্রান্ত রোগী মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অথচ দোকানপাট খুলে দিয়ে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেশী ভারত থেকে করোনার নতুন মিউটেশন প্রবেশ ঠেকাতে 2 সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ ভারত থেকে কোভিড পজিটিভ হয়ে আসা 10 জন বাংলাদেশি রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছে। ফলে দেশে বেঙ্গল স্ট্রেইনের প্রবেশ নিয়ন্ত্রণে নেওয়ার পদক্ষেপ নিয়ে উঠেছে প্রশ্ন। করোনা সংক্রমণ শুরুর পর থেকেই দেশের স্বাস্থ্য খাতের নানান অসঙ্গতির চিত্র উঠে আসতে থাকে গণমাধ্যমের শিরোনামে। তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়া, করোনা রোগীদের বাঁচাতে দরকার পড়ে অক্সিজেনের। এতে চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেন বাণিজ্যের ঘটনা ঘটেছে দেশে। 10-12 হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার অসাধু কিছু ব্যবসায়ী বিক্রি করেছে 4 গুণের বেশি। অর্থলোভী কিছু বাণিজ্যিক হাসপাতালের আইসিইউ বাণিজ্যের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়ার ঘটনাও আছে। কিছু কিছু ওষুধ বিক্রি হচ্ছে লাখ টাকা দামে। করোনার মতো মানবিক বিপর্যয়ের এই সময়েও থেমে নেই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে, অসহায় রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্স এবং লাশবাহী ফ্রিজিং গাড়ির চালকরা ভাড়া আদায় করছে ইচ্ছে মতো। সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে ঢাকার ভেতরের রোগী বহনে যেখানে ভাড়া নেওয়া হয় 320 টাকা, সেখানে ব্যক্তি মালিকানাগুলোয় ভাড়া 4 থেকে 7 হাজার টাকা। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় করোনায় সাশ্রয়ী জরুরি সেবা ও কার্যকর লকডাউনের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা। অনলাইনে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম, সাচিপের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সেনাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক। অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। মূল আলোচনায় যাবার আগে পত্রিকার কিছু শিরোনাম দেখে নিতে চাই। আমরা শিরোনামগুলো দেখলাম, এবার যাচ্ছি মূল আলোচনায়। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। এই যে অক্সিজেন বাণিজ্য, আইসিইউ বাণিজ্য, রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্সের বাণিজ্য, এত সব বাণিজ্য চাপে সাধারণ মানুষকে কি দেখছেন আপনি? ধন্যবাদ আশিক ভাই, আসলে খুবই জরুরি একটা বিষয় আপনি উপস্থাপনা করছেন আজকে, এবং আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকে আমি বলবো যে যার যার জায়গা থেকে খুবই দায়িত্বশীল ব্যক্তি, তারা আরও বেশি করে কথা বলতে পারবেন। আমি শুধু গণমাধ্যম কর্মী হিসেবে হাসপাতালগুলোতে যে পরিস্থিতি দেখি সেটা আপনিও দেখে আসছেন। আপনার পিতা অসুস্থ ছিলেন, আমার দু একজন আত্মীয় অসুস্থ ছিলেন। আমরা হাসপাতালে যখন যাই স্বজনদের জন্য, তখন আমরা পরিবেশগুলো দেখতে পাই। বাংলাদেশের প্রবলেম বেশ কিছু আছে হাসপাতালের। একটা হলো পরিবেশ। বেশিরভাগ সরকারি হাসপাতালের পরিবেশ
অত্যন্ত আমি বলবো এটা কোনো সুস্থ কোনো পরিবেশ নয়। হাসপাতালগুলো দেখলেই অসুস্থ মনে হয়, যে হাসপাতালগুলোর ভেতরকার যে পরিবেশ, এবং এটা কিভাবে এই হাসপাতালে রোগী আনা হয়, কিভাবে সেখানে চিকিৎসা হয়, সে এক বড় জিজ্ঞাসার ব্যাপার, এবং রোগীর চাপও কোনো কোনো হাসপাতালে এত বেশি হয়তো সেটা মেনটেন করা যায় না। দ্বিতীয় হলো যে প্রাইভেট সেক্টরে যে হাসপাতালগুলো, বড় বড় হাসপাতালগুলো গড়ে উঠেছে, সেখানে হয়তো আপনি সুন্দর বিল্ডিং দেখতে পাবেন, চমৎকার পরিবেশ দেখতে পাবেন, কিন্তু চিকিৎসা যে একটা সেবা কিংবা পরিষেবা, সেটা কতটা পান বা আমরা পাই, সেটা নিয়েও একটা বড় জায়গা আছে। একটা সিন্ডিকেট র্যাকেট যেন সব জায়গায় কাজ করে। আপনার একজন আত্মীয় বা স্বজন মারা গেল, তার লাশটা ক্যারি করার জন্য অ্যাম্বুলেন্স আপনি পাবেন না, দেখবেন আপনাকে ছুটে আসছে, নানা ধরনের প্রশ্ন করছে, আপনি কাউকে অ্যাপ্রোচ করছেন, তারা রাজি হচ্ছে না, এবং দ্বিগুণ তিনগুণ দামে শেষ পর্যন্ত হয়তো আপনাকে একটা রফা দফা করে তাদের মাধ্যমে ডেড বডিটা নিয়ে যেতে হচ্ছে। একই অবস্থা ওষুধের ক্ষেত্রে, যে ওষুধটা খুব প্রয়োজন সেটার দাম হঠাৎ করে বেড়ে যায়। সম্প্রতি আপনারা জানেন যে আমাদের প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন করোনায়। তার একটা ইঞ্জেকশন প্রয়োজন ছিল, আমরা কোথাও সে ইঞ্জেকশনটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমরা শুনেছি যে ইঞ্জেকশনটা আছে, কোনো একটা সিন্ডিকেটের কাছে আছে, যারা এটা ইম্পোর্ট করে, যারা এটা রাখে তার কাছে। ডাক্তাররা বলছেন অমুকের কাছে পেতে পারেন, তমুকের কাছে পেতে পারেন, এবং শেষ পর্যন্ত পাওয়া গেল দাম শুনে অবাক কাণ্ড, যেটার দাম হয়তো 25,000 30,000, সেটা 1 লাখ টাকার বেশি চাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরেকটা হলো, এটা চিকিৎসকরা এখানে আছেন তারা বলতে পারবেন, যে এই যে এক গাদা পরীক্ষা, কোন পরীক্ষাটা কী কারণে করা হচ্ছে এর কোনো স্বচ্ছ ধারণা রোগীর কাছে নেই, কিন্তু ডাক্তার সাহেব যেহেতু বলেছেন, সুতরাং এই কাজগুলো তাদেরকে করতে হয়। এবং সেখানে যে কমিশন বাণিজ্যের কথা উঠে, সেটা নিয়ে ডাক্তাররা নিশ্চয়ই কথা বলবেন, তাদের নৈতিকতার জায়গা থেকে, তাদের আমি বলবো অবস্থানের জায়গা থেকে বলবেন, কিন্তু এটি কিন্তু আজ পর্যন্ত রোগীদের কাছে, সাধারণ মানুষের কাছে কোনোভাবে পরিষ্কার হলো না কোন পরীক্ষাটা কী কারণে এবং কত টাকায় করা হয়। এবং আপনি যে প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে কোনো কোনো টেস্ট এত বেশি করে টাকা নেওয়া হচ্ছে, বিশেষ করে প্রাইভেট হাসপাতালে এত ভয়ঙ্কর টেস্ট, আইসিইউর যে চার্জ করা হয় প্রতি রাতে। আমার মা আইসিইউতে ছিলেন প্রায় 2 মাস, এবং আমি বলবো যে আমি সর্বশান্ত হয়ে গেছি আমার মাকে প্রাইভেট হসপিটালের আইসিইউতে রাখতে গিয়ে। এবং তখন সরকারি হাসপাতালে আইসিইউতে পাওয়া যায় নাই, কারণ সব হাসপাতালে আইসিইউ সিস্টেম থাকে না। আপনি দেখেন এখানে আরসালান ভাই আছেন, তিনি অনেক লড়াই সংগ্রাম করছেন, তিনি তো জাতীয় পরামর্শ কমিটিরও সদস্য। এই সমস্ত ইস্যুতে, কেনাকাটার প্রসঙ্গ বলেন, অন্যান্য বলেন, স্বাস্থ্য খাতের বেহাল দশা বলেন, কিংবা এই র্যাকেটের কথাই বলেন, সব কিছু মিলিয়ে চিকিৎসক সংগঠনগুলোরও কিন্তু বড় ভূমিকা আছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন হোক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ হোক, আমার কাছে মনে হয় তাদের একটা সক্রিয় রোল এখানে প্রয়োজন আছে, যে কেন এই সিন্ডিকেট হাসপাতালে কাজ করবে, কেন রোগীরা সর্বশান্ত হবে, কেন আমার ডেড বডি নিতে গেলে আমাকে আপোস রফা করতে হবে, বেশি দাম দিতে হবে, কেন আমার ওষুধের দাম বেশি রাখা হবে প্রয়োজনের তুলনায়, বা কিংবা সংকট সৃষ্টি করা হবে। কিছু বিষয় অদ্ভুত, যেমন ধরেন রেমডেসিভিরের কথাই যদি ধরি, আমি রেমডেসিভির WHO দেখলাম আমরা করোনা প্রোটোকল ট্রিটমেন্ট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে রেমডেসিভির বাংলাদেশে বিশেষ দামে কেন ব্যবহার করা হয়েছে, কী কারণে ব্যবহার করা হয়েছে, এখন করা হচ্ছে কিনা, এই জবাবগুলো আমার কাছে মনে হয় যে একটা আশা প্রয়োজন আছে। এবং সেইটা হাসপাতাল যদি নিজে অসুস্থ হয়, হাসপাতাল যদি স্বজনদেরকে আরও অসুস্থ করে তোলে নানা ধরনের র্যাকেট সিস্টেমের কারণে, সিন্ডিকেটের কারণে, তাহলে আমরা রোগী সুস্থ করব কি করে? জি, ধন্যবাদ আপনার কাছে। আমি পরে আবার আসবো। জনাব গোলাম মোস্তফা, অভিযোগ রয়েছে রোগীদের জিম্মি করে অ্যাম্বুলেন্স মালিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে, এবং একটি সিন্ডিকেট গড়ে উঠেছে যারা এমন পরিবেশ সৃষ্টি করছে যে রোগীর আর আসলে কোনো দিকে যাওয়ার কোনো উপায় থাকছে না, তাকে ওই ভাড়াটা দিতে বাধ্য করছে। প্রথমে ধন্যবাদ জানাই আজকের আলোচনা যারা অংশগ্রহণ করছেন সবাইকে, এবং RTV যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে। রোগীকে জিম্মি করে ভাড়া আদায়, এটা যারা প্রকৃত মালিক, যারা অ্যাম্বুলেন্সের সাথে জড়িত, তারা কখনো এটা চান না। না, আপনি প্রকৃত মালিকের কথা বলেন, এখানে কিন্তু আরেকটি বড় প্রশ্ন চলে এসছে। তথ্য বলছে শুধু ঢাকা মহানগরে 634 জন মালিকের অ্যাম্বুলেন্স আছে, 634 জন মালিকের অ্যাম্বুলেন্স আছে, প্রায় 1,500। সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যক্তি মালিকানা অ্যাম্বুলেন্সের নিবন্ধন নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই অ্যাম্বুলেন্সগুলো নিবন্ধিত হয় কোন ফর্মুলায়? এটা হচ্ছে যে কোনো এন্টারপ্রাইজের নামে, যে কোনো আমার একটা কোম্পানির নামে ট্রেড লাইসেন্স থাকলে সেই ট্রেড লাইসেন্সের মাধ্যমে। কোম্পানিটা কি হাসপাতালের কোনো হাসপাতালের বাইরেও, প্রাইভেট
প্রাইভেট কোম্পানি, প্রাইভেট যে কোনো কোম্পানির ট্রেড লাইসেন্সের মানে মালিকরা যে কোনো একটা এবিসি কোম্পানি খুলে তার ট্রেড লাইসেন্স নেয়, ট্রেড লাইসেন্স ভিত্তিতে সেখান থেকে করা যায়, অ্যাম্বুলেন্স নেওয়া যায়, সেখান থেকে অ্যাম্বুলেন্স নেওয়া যায়। জি, এবং সেটার কি কোনো রকম রেট কিংবা কোনো কিছু, কোনো মূল্য, কোনো কিছু নির্ণয় করা না, নির্ধারণ করা নেই এখন নাকি আপনারা আপনাদের ইচ্ছা মতো নির্ণয় একটা ট্রেড পলিসি তো থাকবে, একটা পলিসি তো অবশ্যই থাকতে হবে। আমাদের আপনি ইচ্ছা মতো একটা কোম্পানি খুলে সেখানে তো আপনার অ্যাম্বুলেন্স ব্যবসা করতে পারবে না। জি বলুন। আমাদের ভাড়ার যে বিষয়টা আমরা চাই ভাড়াটা নির্ধারণ হোক, আমাদের কিন্তু নির্ধারণ নাই, যে যার যার মতন এখন ভাড়া নিচ্ছে, মানে ঘোলা পানিতে মাছ শিকার করা যাচ্ছে নিচ্ছে। কিন্তু সেটা আমি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছি যে আমরা চাই গভর্নমেন্ট এবং আমাদের যারা প্রাইভেট যারা সংগঠন আছে তাদেরকে নিয়ে বসে একটা চার্ট ভাড়া নির্ধারণ করার জন্য। নির্ধারণ করলে হবে কি, যারা ভোক্তা, যারা অ্যাম্বুলেন্স নেবেন, তারা কিন্তু এই হয়রানির মধ্যে পড়বেন না, বেশি ভাড়া দিতে হবে না, একটা নির্দিষ্ট চার্ট টানানো থাকবে, সেই চার্ট অনুযায়ী কোথায় তার গন্তব্য সেখানে যাবে, যে নির্দিষ্ট পরিমাণে যে ভাড়াটা থাকবে সেই ভাড়াটাই সে নিতে পারবে। কিন্তু সেটা করছেন না কেন? সংকটটা সেটা কোথায়? সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা চাই সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা চাই এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা এর সাথে জড়িত আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরাও চাই একটা ভাড়া নির্ধারণ হোক, হলে আমাদের সবার জন্য সুবিধা হয়। জি, ইশতিয়াক রেজা, ছোট্ট করে যদি না, বলেন আমার এটা তো মনে কতখানি হয়- গ্রহণযোগ্য? আমার এই তো যে মনে হয়- একটা কোম্পানি খুলে অ্যাম্বুলেন্সের ব্যবসা শুরু করব আমি, অ্যাম্বুলেন্স তো একটা খুব সাধারণ বাণিজ্য নয়, জি। এটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার মধ্যে একটা মেডিকেল প্রোটোকল আছে, তাই Exactly. না? এটা সেই দ্বিতীয় অনুযায়ী ভাড়ার জন্য সরকারের কাছে দ্বারস্থ হচ্ছেন। আপনাদের যদি অ্যাম্বুলেন্স মালিক সমিতি থাকে, মালিক সমিতিও তো একটা ভাড়া নির্ধারণ করতে পারে, না, আমাদের তারা নিজেরা একটা- একটা চার্ট করতে পারে। যার যার এলাকায় একটা ভাড়া নির্ধারণ আছে। যেমন উত্তরা থেকে আমি যদি ঢাকা মেডিকেলে আসি, সেটা ভাড়া হবে সেটা কি 2,500 2,000 টাকা। সেটা কি প্রকাশ্যে আছে, অনেক জায়গায় প্রকাশ্যে আছে, একদম নির্ধারণ ভাড়া 2,500 2,000 টাকা। তার মধ্যে থাকবে অক্সিজেন, এসি, নন এসি গাড়ির ভাড়াটা আরও কম, 1500 থেকে 1800 টাকা। যেমন কুর্মিটোলা হসপিটাল আসলে 1200 টাকা। 1500 থেকে 1800, এটা তো কোনো এটা ভাড়া হচ্ছে হতে নন এসি নন এসি। পারে। আপনাকে তো একটা ভাড়া ফিক্স করতে হবে যে এত কিলোমিটারের জন্য এত টাকা। এর মধ্যে একটু আছে, যেমন যদি আপনার অক্সিজেন লাগে, অক্সিজেন লাগলে ভাড়াটা 1800 টাকা হবে, অক্সিজেন না লাগলে ভাড়াটা 1500 টাকা আসবে। কারণ আপনি যখন উত্তরা থেকে ঢাকা মেডিকেলে আসবেন, তখন আপনার এখানে যে অক্সিজেনটা আমরা নিই, আগে তো অক্সিজেন রেট কম ছিল, এখন আরও অনেক বাড়ছে। একটা আমাদের রিফিল করতে এখন 500 টাকা, আগে করতাম 200 টাকা। একটা বোতল আগে কিনতাম হলো যে 6000 টাকা, এখন কিনি 15,000 না, টাকা। বোতল তো আপনাদের আগে 30,000 থেকেই টাকা। অ্যাম্বুলেন্সে ছিল, হ্যাঁ। ওটা নতুন করে উসিলা বের করার তো না কোনো না, প্রয়োজন আমরা নেই। এটা করতেছি না, আমরা বলছি যে ভাড়াটা যদি অক্সিজেন লাগে তার ভাড়াটা পড়বে হচ্ছে 1800 টাকা নন আপনি এসি গাড়িতে। অক্সিজেনের কথা বলতে পারেন, আপনি তো সিলিন্ডারের কথা বলতে না, পারেন। বলতেছি এখন সব রেট আপনার তো সিলিন্ডার তো ছিল, আগেও তো সিলিন্ডার আছে, আমরা কিন্তু ভাড়াটা বাড়াই রিফিল করছেন, রাইট? আমরা কিন্তু ভাড়াই নেই, ভাড়াটা ওই রেটেই আছে। জি। এসি গাড়ি অক্সিজেন সহ 2000 ইশতিয়াক টাকা রেজা, ভাড়া। এটা কতখানি গ্রহণযোগ্য যে সরকার এইরকম একটা সেক্টর কিংবা এই যে এইভাবে যে নিবন্ধন করছে এরা, কিংবা একটা কোম্পানি তৈরি করে সেখানে তারা অ্যাম্বুলেন্স আপনার বাণিজ্য করছে এবং চুপচাপ করে নীতি নির্ধারকরা বসে আছে, এটা হচ্ছে এভাবে ছেড়ে দেওয়া কতটুকু গ্রহণযোগ্য? এবং এটা তো একটা বড় ধরনের ক্রাইম হচ্ছে রীতিমতো। না, এটা তো ক্রাইম শুধু হচ্ছে না, আমি তো বলবো একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছি আমরা। ঝুঁকিটা কীরকম হচ্ছে যে তারা যে অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিচ্ছেন, সেই অ্যাম্বুলেন্সটা সত্যি সত্যি রোগীর জন্য প্রপার কিনা, সেটা স্বাস্থ্যসম্মত কিনা, এবং একটা প্রাইভেট সেক্টরের হাতে এরকম একটা বাণিজ্য ছেড়ে দেওয়া কিংবা কিছু ব্যক্তির কাছে, এবং সেটারও কিন্তু নিবন্ধন প্রক্রিয়া নাই, কিছু নাই, শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে। আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তর এখানেও একটু নজর দিতে পারে যে এই ব্যবসাটাকে কিভাবে একটা রেগুলেটেড সিস্টেমের ভিতরে আনা যেতে পারে, কারণ এটা কিন্তু সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার অংশ বলে এটা আমরা তো মনে একটা করি। সেবামূলক ব্যবসা। অ্যাম্বুলেন্স সামগ্রিক ইম্পোর্টের স্বাস্থ্য জন্য সেবারই তো অংশ এটা। ইশতিয়াক রেজা, অ্যাম্বুলেন্স কিন্তু যখন ইম্পোর্ট করা হয় সেখানে বিশাল বড় একটা ছাড় পায়, রাইট। এবং এটা একটি সেবামূলক ব্যবসা। এখানে তো এত বাণিজ্যিক কার্য, মানে এইভাবে রেট ঠিক করে বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা স্বাস্থ্য বাণিজ্য হয়ে গেছে বহু আগে, জি, এবং এটা এমন এক বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে, হৃদয়হীন এক বাণিজ্য হয়ে গেছে, ভেরি হার্টলেস। এখানে ছোট্ট করে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, গুরুত্বপূর্ণ সেবা আমরা যাই বলি। আমি যদি তখন বরিশাল থেকে একটা রুগী ঢাকায় নিয়ে আসবো, এই যে এই ঢাকায় আসা পর্যন্ত এই রুগীর কতটুকু টেক কেয়ার করা লাগবে, কী ধরনের অক্সিজেন দিতে হবে, তার বিপিটা কীভাবে দেখতে হবে, এটা পর্যাপ্ত পরিমাণে যে সাপোর্টটা থাকা দরকার সেটা কিন্তু প্রত্যেকটা গাড়িতে নাই, শুধুমাত্র আইসিইউ গাড়িতে আছে। তা আমাদের হচ্ছে যে আমরা চাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা সফলতা পাইনি। আমরা চাই যে প্রশিক্ষিত সহকারী থাকা দরকার, কারণ বরিশাল থেকে একটা রোগী ঢাকায় নিয়ে আসবেন, এর পথে একটা এই সিচুয়েশন হলে তার কী করাতে হবে, প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়া যায়, একটা প্যারামেডিকের ট্রেনিং দেওয়া দরকার, চালকের সাথে যে সহকারী থাকে তাকে, চালককে। তাহলে দেখবেন যে এই যে আমরা সঠিক
স্বাস্থ্যসেবাটা পাবো। প্রাথমিক যে ইয়েটা প্রথমে আমরা অ্যাম্বুলেন্সে গাড়িতে নিয়ে আসবো না ঢাকা সেটা তো রিমফিরোজ ঢাকা সেকেন্ডারি, মেডিকেল। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোনো বেশিরভাগ তো ক্রিটিক্যাল রোগীকে মাইক্রোবাসকে আনলে তো আপনারা অ্যাম্বুলেন্সে পরিণত জি, না, তাকে তো এখন- ডাক্তার কিংবা একজন প্রপার চিকিৎসকের কারও না, সাথে কিন্তু করে এগুলো নিয়ে কিন্তু প্রপার ভেহিকেল জি, না, এটা- বেশিরভাগ হলো মাইক্রোবাসকে কেটে অ্যাম্বুলেন্স এটা হচ্ছে জাপান থেকে যখন গাড়িটা আনে তখন অ্যাম্বুলেন্স সাজিয়ে আনে। আর অ্যাম্বুলেন্সের মধ্যে যেসব যন্ত্রপাতি যা যা থাকা দরকার, যেসব সরঞ্জাম থাকা দরকার, সেসব আমরা জি, এখানে আমাদের setup সাথে করি। একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইঞ্জিনিয়ার বাদশা বলছি, ঢাকা মোহাম্মদপুর থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা যায় 2013 সালে 31শে মার্চে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যার সময়। মরে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সের যে যে বিষয়টা, হ্যাঁ, একটা লাশ নিয়ে যাবে, যে এই অ্যাম্বুলেন্স আমাদেরকে জিম্মি করে ফেললে, শুধু একটা অ্যাম্বুলেন্স না, ওইখানে একটা সিন্ডিকেট আছে এবং এরা মানে আমরা যখন মুমূর্ষু অবস্থায় আমাদেরকে জিম্মি করে মানে যা যা করার দরকার, হ্যাঁ, সেইগুলো করলে এর থেকে কি আমরা কি প্রতিকার পাবো না? আরেকটা প্রশ্ন হচ্ছে যে হাসপাতালে কেন দালাল থাকবে? আমরা কি দালালের কাছে জিম্মি? আমরা এই স্বাধীনতা, আমরা এত কষ্ট করে দেশ স্বাধীন করি, আমরা এখনো যদি দালালের কাছে জিম্মি থাকি, তাহলে মানে এর থেকে আমাদের আসলে প্রতিকারটা কি? জি, আপনার আর্তনাদ কিংবা আপনার যে প্রশ্ন সেটা আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। অধ্যাপক ডাক্তার ইকবাল আর্সেনাল, সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স থাকলেও অভিযোগ রয়েছে সেগুলো সাধারণ রোগীরা পায় না। হাসপাতালের কর্মচারী, ওয়ার্ড বয়দের কমিশন বাণিজ্যের চাপে বাইরের অ্যাম্বুলেন্স ভাড়া করতে তারা বাধ্য হন। যেমনটি মানে আমাদের একজন দর্শক জনাব বাদশাহ, উনি বরিশাল থেকে ফোন করেছেন। উনি যে উনার যে আর্তনাদটি আপনি শুনলেন, এর সমাধান হাসপাতালগুলো কি করতে পারে না? সংকটটা কোথায়? আপনাদের এই যে এত সংগঠন রয়েছে, তাদের আসলে কাজগুলো কি? নাকি হাসপাতালগুলো তাদের কর্মচারী ওয়ার্ড বয়দের কাছে জিম্মি এবং আপনারাও তাদের কাছে জিম্মি? ধন্যবাদ। যে আমি আপনাকে এবং যারা আলোচক বিন্দু আছেন এবং দর্শক শ্রোতাদেরকে যে জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই আলোচনা আমরা অংশগ্রহণ করতে পারছি সেজন্য, এবং তারাও শুনছেন। বিষয়টা হচ্ছে যে আপনার ধরেন যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা যে আমাদের কোভিড যে সংক্রমণ যখন শুরু হলো, এই অতিমারির সময় থেকে বিভিন্ন দিকগুলো আলোচনা করছি এবং বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে এক এক করে উঠে আসছে এবং এই বিষয়গুলো চিহ্নিত হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা যদি এই পরম্পরায় 1 বছর যদি আমরা নিজেরাই অবলোকন করি, তাহলে দেখতে পাই যে মানে ইতিহাস থেকে শিক্ষা মানুষ নেয় না, এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। এই জায়গাটা কিন্তু আমার কাছে আপনার খুবই খারাপ ভাবে, প্রকট ভাবে আপনার দেখা দিয়েছে বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আজকে যে আলোচনাটা করছেন, এটা কিন্তু আসলে দীর্ঘদিনের সমস্যা। এটা একটা বিশাল সিন্ডিকেট। ইশতিয়াক রেজার যেটা বললেন, আসলে বাংলাদেশে প্রপার অ্যাম্বুলেন্স যে কয়টা আছে, হাতে গোনা আপনার 3-4টা হতে পারে যে প্রপার অ্যাম্বুলেন্স আছে, যেগুলো অ্যাম্বুলেন্স হিসেবে অর্ডার দিয়ে আমদানি করে আনা হচ্ছে। এখানে বেশিরভাগই হচ্ছে পুরনো, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড আপনার যে সমস্ত মাইক্রোবাস গুলো আছে, যেগুলো আপনার বাতিল মাইক্রোবাস, সেগুলো আপনার কেটে তার মধ্যে স্ট্রেচার বসিয়ে আপনার হুক টুক লাগিয়ে নিজেরা নিজেদের মতো করে এই সমস্ত অ্যাম্বুলেন্স গুলো তৈরি করে আপনার পরিচালিত হচ্ছে। এবং যে আপনার এখানে যে অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সাথে সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে স্থানীয় হাসপাতাল যেগুলো আছে, সেই হাসপাতালের কিছু কর্মচারী কর্মকর্তা এর সাথে জড়িত, এবং যার ফলে হচ্ছে যে এই যে রোগীদের ভোগান্তি বা তারা যে দোর্দণ্ড প্রতাপে এই কাজগুলো করে যাচ্ছেন, এটা হচ্ছে যে তাদের একটা রক্ষা কবচের কারণে। আর তৃতীয়ত হচ্ছে যে সভাপতি মহোদয় যে কথাগুলো বললেন, সবই সরকারের ঘাড়ে আমরা চাপানোর চেষ্টা করছি। মানে আমাদের সমিতি আছে, আমাদের যখন আমি মানে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হবে, তখন আমি এই আমার সোসাইটিকে, আমার ইউনিটিটা, যে আমার যে ব্যাড ইউনিটি, এই ব্যাড ইউনিটিটাকে আমি ব্যবহার করব আমার যে আপনার যে গোষ্ঠীগত সুবিধা নেওয়ার জন্য বা অন্যায় কোনো আপনার জায়গা থেকে
নিজেকে প্রতিকার করবার জন্য, কিন্তু যে জনগণের জন্য বা সাধারণ মানুষের জন্য বা জনহিতকর কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা কার্যক্রম করার সময় সেটা হচ্ছে যে সরকারের দায়। এই যে আমাদের মধ্যে, আমি বোধহয় অনেকবার বলেছি আপনাদের এই গণমাধ্যমে, যে আমাদের যে চারিত্রিক যে গুণাবলীর মধ্যে যেটা, না তাহলে ইকবাল আর্সেনাল দায়টা কার? দায়টা হচ্ছে সামগ্রিক ভাবে সবার। যে আমি বলি, যেটা আপনি দেখেন যে আমাদের শিক্ষা দীক্ষারও দায়। আমি ইদানিং একটা কথা চিন্তা করি যে আমাদের যে শিক্ষাটা আমরা দিচ্ছি বাংলাদেশে বর্তমানে, সেই শিক্ষাটা হচ্ছে যে একদম একটা কাগজের শিক্ষা, সার্টিফিকেটের শিক্ষা। কোনো নৈতিকতার শিক্ষা নাই, কোনো আপনার হচ্ছে যে দেশাত্মবোধের শিক্ষা নাই, কোনো শিক্ষা নাই। এগুলো দিয়ে, এই শিক্ষা দিয়ে আমরা এই ভালো জাতি তৈরি করতে পারবো না, ভালো জাতি তৈরি হচ্ছে না। এবং দেখেন যে প্রত্যেকটা জায়গায় আপনি শুধুমাত্র এদেরকে দেখছেন, আপনি দেখেন বড় বড় ব্যবসায়ী যারা আমাদের দেশের, আমরা তাদের নিয়ে আলোচনা করি যদি, যে বড় বড় ব্যবসায়ী যারা, তারা কি করছে, যে এই অতিমারির সময় তারা যেটা করছেন সেটা কিন্তু আমরা আসলে জনসম্মুখে আনার চেষ্টাও করি না, বলিও না, আলোচনাও করি না। যার ফলে হচ্ছে সামগ্রিক ভাবে দায়টা সবাইকেই নিতে হবে। এখন এই পরিস্থিতির সে কারণে কিন্তু কারণে ইকবাল আর্সেনাল আলোচনা হচ্ছে, সিস্টেমটা তৈরি করে দেওয়া হয়, এবং বলা হয় সেটা মেনে চলো। আপনি এখন দেখেন, আপনি শুধু এখন- নৈতিকতার দোহাই দিয়ে কিন্তু সব ছেড়ে দিতে পারেন না। তাহলে না, পরে না, কিন্তু না, আমি তাহলে কিন্তু নৈতিকতার পুলিশ দোহাই কিংবা দিয়ে বিভিন্ন চাচ্ছি না। বাহিনী রাখার দরকার ছিল না, না। না, 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 সবাই যদি আপনার নৈতিক হয়ে যেত, নো 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 না, তাই না? আপনি রুলস যদি রেগুলেশনস কেন ইমপ্লিমেন্ট করা হয়? আপনি শোনেন, আপনি যদি মনে করেন যে পুলিশিং রাষ্ট্র করে আপনি একটা রাষ্ট্রকে চালাইতে এখানে পারবেন, পুলিশিং রাষ্ট্রের তাইলে- কথা বলা হচ্ছে না ইকবাল আর্সেনাল, No, 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 no. এখানে বলা হচ্ছে আমার- সিস্টেম, আমি আইন, কথা- আইন যেটা হ্যাঁ। আছে, যে আইনগুলো আছে সেগুলো মেনে আইনই তো চলা। নাই, জি, আইনই তো নাই। আপনার এই যে অ্যাম্বুলেন্স যে কি হবে, কিভাবে হবে, এটার কোনো আইন কানুন আছে, এটার কোনো সিস্টেম আছে, এটা কিছু আছে, তা আপনি ইমপ্লিমেন্ট করবেন তো কি? এটা করার আপনার দায়িত্ব কথা কার হচ্ছে- ছিল? এভাবে তো দায়িত্ব ছিল, একটি দায়িত্ব বিশৃঙ্খলা ছিল চলতে সবার। পারে না। যেমন যেমন দায়িত্ব ছিল আপনার গণমাধ্যমের এই কথাগুলো আরো আগে আলোচনা করা উচিত ছিল। আমাদের দায়িত্ব আছে বলে তো আমরা আমি বলছি। বলি, এর আগেও আচ্ছা, আমরা ঠিক আলোচনা আছে। করেছি ইকবাল আর্সেনাল, আপনি এভাবে আমি বলতে পারবেন না। বলছি। আমরা কিন্তু না, 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 এর আমি আগে বলি। আরো বহু টক শোতে আমরা আমি বলেছি। বলি, শোনেন, আমি বলি, আপনিও আমি আলোচনা বলি, করেছেন আমার টক যখন- শোতে। না না করেছি, আমি করেছেন, আপনি বলি ভুলে আপনাকে। গেছেন। না না না, আমি ভুলি নাই। না সেজন্য তো আমি আপনি বলি বলছেন যে নাই। আপনার গণমাধ্যমের দায় ছিল। না 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 না, আমি বলি নাই, সবার দায় আছে। আমি সে কথাটাই বলছি, সবাই দায় আছে। যখন ইস্যুটা তৈরি হয় তখন আমরা আলোচনা করি, ইস্যুটার বাইরে যখন আমরা থাকি তখন আপনার এখন দেখেন যে কোভিড 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 নিয়েই আমরা আলোচনা করছি। রাষ্ট্রের এই যে কোভিড এর আজকে এই ব্যবস্থাপনার জন্য দায়ী যে জায়গাগুলোর জন্য আজকে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে, সে জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি শুধুমাত্র সমস্যাগুলো নিয়ে। যখন যে সমস্যাটা আমাদের সামনে উদ্ভাসিত হয়, আমরা তখন সেই সমস্যাটা নিয়ে বারবার সবাই মিলে আলোচনা করি। আমরা আলোচনা করে একটা সময় পার হয়, তারপরে আমরা ভুলে যাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে দায় এবং দায়িত্ব, আমরা যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম, যে আমরা কি করি, যে আমরা সবাই নিজের দায়টা অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করি, যে আমি চেষ্টা করব, আরেকজন চেষ্টা করবে, আরেকজন চেষ্টা করবে, কিন্তু দায় সবারই আছে। জি, এই জায়গাটা আমরা কেউ নিচ্ছি না। তাই এখন কথা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর বলেন, মন্ত্রণালয় বলেন বা সরকার বলেন, যারা এই লাইসেন্স গুলো দিচ্ছে বা অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছে, নাকের ডগা দিয়ে চালাচ্ছে সবাই, তো এগুলো তো আমরা দেখছি, প্রশাসন দেখছে, দেশের সকল যে আপনার যারা আছেন সবাই দেখছেন, কিন্তু কেউ আজ পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনার কোন রকমের কোন জি, কার্যকর আমরা পদক্ষেপ নেননি। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলতেছি, আমার নাম মোতাহার। জি বলুন। ভাই শুনেন, আমার প্রশ্ন যে এই যে আমাদের দিনাজপুরের চারিদিকে ভারতীয় ভোটার, আমরা মাঝে ঢুকে আছি, দিদারসের লোক ঢুকছে, দিদারসের লোক আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলা কেন আমরা দিনাজপুরের লোক খুব সমস্যার মধ্যে আছি, এটা প্রশাসন কেন বন্ধ করতেছে লোকজন আসা যাওয়া ভারত থেকে? জি জি, আমাদের ধন্যবাদ। এই ভোটার, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। আমরা আপনার প্রশ্নের উত্তরটি নিব একটি বিরতির পরে। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় করোনায় সাশ্রয়ী জরুরি সেবা ও কার্যকর লকডাউনের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, আপনি নিশ্চয়ই বিরতির পূর্বে আমাদের একজন দর্শকের যিনি দিনাজপুর থেকে আমাদেরকে ফোন করেছিলেন, জনাব মোতাহার উনি ফোন করেছেন, একটি অভিযোগ করেছেন উনি যে ওখানে রীতিমতো ভারত থেকে মানে লোকজন একেবারে অবাধে যাতায়াত করছে। সেটা আসলে আমাদের এই 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 করোনার সময় কতখানি আমাদের জন্য ঝুঁকি তৈরি করছে, এবং বেঙ্গল স্ট্রেইন বা করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট আসলে কতখানি ভয়ঙ্কর, এটা আমাদের জন্য কতখানি আশঙ্কার? ধন্যবাদ আপনাকে। এখানে এটা খুব অবভিয়াস, আমরা জেনেছি ইতিমধ্যেই যে বাংলাদেশ তো আসলে 14 দিনের জন্য বর্ডার সিল করেছে, বিশেষ করে পণ্য পরিবহন ছাড়া বাকিগুলো বন্ধ করা হয়েছে। এবং সেটার পেছনে যে যুক্তিটি কাজ করেছে সেটি হচ্ছে যেটা আপনি উল্লেখ করলেন ইতিমধ্যে, যা ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ, সেখানে দিনে 3.5 লক্ষ লোক মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছেন, 2,500-3,000 মানুষ মারা যাচ্ছেন, এবং পৃথিবীতে এখন মনে করা হচ্ছে যে সবচেয়ে মানে এপিসেন্টারটা পৃথিবীর এখন ভারতে। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে সেখান থেকে যদি এইভাবে অবাধে লোকের চলাচল থাকে বাংলাদেশে, আমরা ভীষণ ঝুঁকির মধ্যে পড়ে যাব। অতএব অফিসিয়ালি আমরা যদিও বর্ডার সিল করলাম, কিন্তু বাস্তবতায় যদি যে দিনাজপুরের মোতালেব সাহেবের মতন যদি আমরা জানতে পারি যে আসলে বর্ডারের সিলটি ঢাকা থেকে একটি ঘোষণা মাত্র, বাস্তবে অবাধ চলাচল চলছে, সেক্ষেত্রে আমরা সমগ্র দেশ আসলে ঝুঁকিগ্রস্ত হয়ে পড়বে। তবে এই প্রশ্নটি যেটি আপনি দ্বিতীয় অংশে করেছেন যে ভ্যারিয়েন্ট সম্পর্কে, এখানে আমার ব্যক্তিগত হচ্ছে যে এখন পর্যন্ত আসলে এইটাকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন মানে উদ্বিগ্ন হওয়ার মতো ভ্যারিয়েন্ট বলা হচ্ছে না। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এই বিষয়ে আগ্রহ আছে। ভারতের যে 3খানা ভ্যারিয়েন্ট রয়েছে সেগুলোকে এখনো আমরা ইউকে ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, ক্যালিফোর্নিয়ান ভ্যারিয়েন্টের মতো করে বলতে পারি না। সেজন্য আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা একটু রক্ষণশীল, এই কারণে যে বেঙ্গল ভ্যারিয়েন্ট নামটাই আমি দেওয়ার পক্ষপাতী না এখন পর্যন্ত, যদি না যেহেতু এটার কোনো বৈশিষ্ট্য এখন পর্যন্ত এটার কোনো এমন কোনো বৈশিষ্ট্য জানা যায়নি, কারণ এগুলো খুবই স্পোরাডিক ছোট ছোট গবেষণা। বাংলাদেশে বা ভারতের মতো দেশে যে অল্প মানুষের উপরে অল্প স্যাম্পল করে যে সমস্ত কথা বলা হয়, সেগুলো বিশ্বের কোনো জায়গায় আসলে স্বীকৃত পদ্ধতি না। তো আমি এটা উদ্বেগটা আমার সম্পূর্ণ যে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডারে যদি অবাধ চলাচল চলে, আমাদের কোভিড পরিস্থিতির অবনতি দ্রুত ঘটবে, এটা একেবারেই সত্য। কিন্তু সেটা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে, ওই ভ্যারিয়েন্টের কারণে কিনা সেটি বলার মতো যথেষ্ট। তাহলে এই যে ভারত থেকে রোগীরা আসলো, তারা হাসপাতাল থেকে পালিয়ে গেল, তো সেটা সম্ভব হয় কিভাবে? মানে আমরা কতটুকু এটা মানে এই ব্যাপারে ভয়ঙ্কর খবর, অবশ্যই এটা ভয়ানক একটা ব্যাপার। মাত্র 10 জন রোগীকে যদি আমরা মনিটর করতে না পারি, এই 1000 মাইল সীমান্ত আমরা কিভাবে মনিটর করব? এটা অবশ্যই খুবই উদ্বেগের খবর। এবং এক্ষেত্রে আসলে রাষ্ট্রের দায়িত্ব, আসলে আমরা শুধুমাত্র লক্ষণ নিয়ে আলাপ করলে হবে না, রোগটা কি, রোগটা কার বর্ডার দেখার দায়িত্ব ছিল, সেই তারা দায়িত্ব পালন করছে, এবং তাদের দায়িত্ব পালনের নির্দেশনা যার কাছ থেকে আসার কথা সেগুলো না আসলে, আমরা যদি 10 জন মানুষের পালন আলোচনা করি তাহলে কোনোদিন সেটা বন্ধ করতে পারবো না। আমাদেরকে রোগটি এই 10 জনের মধ্যে কিন্তু কয়েকজন মাত্র ধরা পড়েছে, বাকিগুলো কিন্তু ধরাও পড়েনি। তো এটা তো অনেক বড় ঝুঁকি সৃষ্টি করছে। 4 জন পড়েনি। কিন্তু আমার প্রশ্নটা ওইটা না যে 6 জন রোগী 10 জন রোগীকে আমরা নজরদারিতে রাখতে পারি না, আমরা একটা 1000 মাইলের সীমান্ত কিভাবে নজরদারি করব? মানে আমাদের অক্ষমতার এটা একটা লক্ষণ মাত্র, এটা কোনো, আমি এই জন্য বলছি রোগটার দিকে নজর দিন যে আমাদের অক্ষমতা কোন পর্যায়ে। এখানে কিন্তু খুব উল্লেখ করার মতো যে একজন পালিয়ে গেছে 18 তারিখে পালিয়ে যাওয়ার পর এই ঘটনা যখন জানাজানি হলো, তখন বাকি যে কয়জন ছিল তাদেরকে তো আরো বেশি নজরদারির মধ্যে রাখা উচিত ছিল। তাহলে একজন 18 তারিখে পালিয়ে যাওয়ার পর বাকি সবাই পালিয়ে যাওয়ার সুযোগ পেল কিভাবে? এইটাই হচ্ছে বাংলাদেশে আসলে একটা ব্যাপারটা হচ্ছে, দুনিয়া জুড়ে আমরা কোভিড ব্যবস্থাপনায় যে কনসার্টেড এফোর্টটা দেখি, সমন্বিত উদ্যোগ। আপনি যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে একটি মুক্তবাজার অর্থনীতির দেশ, যেখানে জেলের এবং সেনাবাহিনী ছাড়া আর কোনো সরকারি হাসপাতাল নেই। সেই দেশে খেয়াল করবেন কোভিড ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে হচ্ছে। আমি ক্লিয়ার বলছি যে শুধুমাত্র সেনাবাহিনীর এবং জেল ছাড়া কোথাও তাদের সরকারের কোনো হাসপাতাল নেই, পুরো একটি প্রাইভেট স্টেট প্রায়, সেই সমস্ত টিকাদান বলেন, কোভিড ব্যবস্থা বলেন, পুরোটা সরকারের নেতৃত্বে চলছে। সেইখানে আমরা বাংলাদেশে এখন, আপনি একটু আগে বাণিজ্যিকরণ আলোচনা করছিলেন, আরে বাণিজ্যিকরণ স্বাস্থ্যের কোন স্বাস্থ্য কেন, প্রতিটা খাতে যেই মাত্রায় হয়েছে, এটাকে তো একেবারে এটা বাণিজ্যের কথা সেই প্রসঙ্গেই আসছি আমি। সাইদুর রহমান, করোনা মহামারীর এই মানবিক বিপর্যয়ের সময়ও জরুরি স্বাস্থ্য সেবা নিয়ে বাণিজ্য কতখানি গ্রহণযোগ্য, এগুলো কিভাবে ঘটছে এবং ঠেকানোর উপায় কি?
কে দেখভাল করবে? ঘটনাটা করোনার সময় আমি এই জন্যই বলছিলাম যে যদি আপনি ওষুধ নিয়ে বাণিজ্য করতে দেন, সে ওষুধটি কি কোভিড এর ওষুধ নাকি চুলকানির ওষুধ, এটার বিষয় হিসাবে থাকবে না। অতএব আপনাকে বাণিজ্যের মৌলিক জায়গাটা বলতে হবে যে স্বাস্থ্যে বাণিজ্য অ্যালাউ করবেন কি করবেন না, এটা কোভিডে বাণিজ্যের না। আপনি বলা হচ্ছে যদি স্বাস্থ্যে আপনি বাণিজ্য অ্যালাউ করেন এবং সেই বাণিজ্য অবশ্যই আপনাকে গ্রাস করবে। এই কথাটি আমি বলতে যাচ্ছি যে আসলে সরকার বা রাষ্ট্রকে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে হবে। এখানে সীমাবদ্ধ আকারে বাণিজ্য চলতে পারে, কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে। আপনি সেটা ওষুধের মূল্য বলেন, অক্সিজেনের মূল্য বলেন, অ্যাম্বুলেন্সের বলেন, মানে এটি এমন কোন খাত হতে পারে না যেটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আর টয়োটা গাড়ির পার্থক্য আমি নিয়ন্ত্রণ করি না, অতএব আমি স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ করবো না। আমি উকিলের ব্যারিস্টারের ফি নিয়ন্ত্রণ করি না, অতএব স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ করবো না। যুক্তিটা এরকম না। আমাদের 5টি জায়গা যেটা মৌলিক বিষয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলোতে রাষ্ট্রকে উদ্যোগী ভূমিকা, নিয়ন্ত্রকের ভূমিকা নিতে হবে। এবং যেই জায়গায় নেয়নি সেই দেশগুলো সবগুলো দেখেন আপনি, এবারের কোভিডে কারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে? যুক্তরাষ্ট্র, পাশের দেশ ভারত। আপনি তাকিয়ে দেশগুলোকে আঙ্গুল দিয়ে গুনে দেখেন যে এই দেশগুলো নিয়ন্ত্রণ, আপনি খুবই খারাপ ভাবে গালি দিই আমরা চীনকে, কি অসাধারণ নিয়ন্ত্রণ করেছে। গালি দিই আমরা ভিয়েতনামকে, হংকংকে, নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে, তারা নিয়ন্ত্রণ করেছে কিভাবে? কারণ তার কল্যাণ, মানুষের কল্যাণের ধারণা যেই রাষ্ট্রের মূল প্রিন্সিপাল, তারাই শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে পেরেছে। আর যারা মনে করেছে জিডিপি বাড়ানোই আসল উন্নতি, যারা মনে করেছে বাণিজ্য ব্যবসা, মঙ্গল গ্রহে হেলিকপ্টার চালানোকে যারা বিজ্ঞানের অগ্রগতি মনে করেছে, তারা মহামারীতে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছে। অতএব এখানে কোথায় ফোকাস সেটা ইম্পর্টেন্ট। ছোট ছোট অনেক ধন্যবাদ। লম্বা করে ফেললাম। আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, সব খুলে দিয়ে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো, এটা কতখানি বিজ্ঞানসম্মত হলো? আপনি কি আবার রিপিট করবেন প্রশ্নটা? জি, আমি বলছি জি, সবকিছু খুলে দিয়ে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো, লকডাউন আরো 1 সপ্তাহ বাড়ানো হলো, এটা কতখানি বিজ্ঞানসম্মত হলো? মানে ধন্যবাদ আমরা আপনাকে। বলছি লকডাউন, কিন্তু দোকানপাট সবকিছুই খোলা। জি, আপনার প্রশ্নটার মধ্যেই উত্তর আছে। লকডাউন বলতে আপনি তালা মারাটা যদি সংক্ষেপে নেন, আপনি আধা আধি তালা মারতে পারেন না, বা তালা এমন ভাবে মারতে পারেন না যাতে এটা খোলা সহজ হয়। সোজা কথা, লকডাউন ইজ লকডাউন, এটার আগে কোনো বিশেষণ যুক্ত হতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো বাংলাদেশ ব্যাপী লকডাউনটা, এইটা একটা আমি বলবো বিজ্ঞানসম্মত না। সারা দেশব্যাপী আপনি লকডাউন দিতে পারেন না। আপনাকে লকডাউন দিতে হবে যেখানে সংক্রমণের হার বেশি, সেই জায়গাটায় আপনাকে লকডাউন। আমরা প্রথম দিকে, প্রথম ধাক্কার সময় আমরা বলেছিলাম সেই সমস্ত বিষয়গুলি, যে এলাকা ভিত্তিক লকডাউন কথা, যেখানে সংক্রমণের হার বেশি। আপনি এমন জায়গায় লকডাউন দিয়েছেন এখন বাংলাদেশের, যেখানে করোনার একটা রোগীও নাই। এলাকা ভিত্তিক লকডাউন দিয়ে তো আমাদের সফলতাও আছে, সেটাও আমরা ফলো করলাম না কেন? হ্যাঁ, এখন বিষয়টাকে আপনাকে অন্যভাবে দেখতে হবে। যেমন আমি এটাকে এইভাবে দেখি যে আমি কি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি, কতদিনের মধ্যে করতে চাচ্ছি। লকডাউন আপনি অবশ্যই দিবেন, কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য লকডাউনটা দিতে হবে। সেখানে বলেছে যে জনগণকে সচেতন করা, অ্যাওয়ারনেস। একই লাইনে শেষের কথাটা ছিল জনসম্পৃক্ত করা। বাংলাদেশ বা বাংলাদেশ সরকার জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সম্পৃক্ত যদি না হয় জনগণ, তাহলে তো আপনি অ্যাচিভ করতে পারবেন না হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। আপনি খালি ডিরেকশন দিয়ে তো মানুষকে মাস্ক পরাতে পারবেন না। মানুষ নিজে সম্পৃক্ত হতে হবে, নিজে নিজে মাস্ক পরার জন্য, নিজে নিজে হাত ধোয়ার জন্য, নিজে নিজে দূরত্ব বজায় রাখার জন্য, নিজে নিজে নিজের দোকান বন্ধ রাখার জন্য। এটাই হলো সম্পৃক্ততা। কিন্তু আমরা সেই জায়গাটায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছি, জনগণকে সম্পৃক্ত করতে পারিনি, যেই কারণে আমাদের ব্যর্থতাগুলি ফুটে আছে। আজকে লকডাউন দিলেও আপনাকে জনসম্পৃক্ত করেই লকডাউন দিতে হবে। আপনি জনগণকে সম্পৃক্ত করবেন না, হুমকি ধামকি দেবেন, পুলিশ এবং অন্যান্য সংস্থাকে কাজে লাগিয়ে জোর করে আপনি লকডাউন করতে যাবেন, এটা কোনোদিন হয় না। জনগণ নিজে সম্পৃক্ত হবে লকডাউন, কারণ এটা তার নিজের সুরক্ষার ব্যাপার, তার নিজের জীবন মরণের একটা সমস্যা। সুতরাং সে নিজেই সম্পৃক্ত হবে। এই জায়গাটায় রাষ্ট্র চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এখনো। এবং আমি মনে করি যতদিন পর্যন্ত জনগণকে সম্পৃক্ত করা না হবে, ততদিন পর্যন্ত আমরা করোনা নিয়ন্ত্রণে সফলতা আনতে পারব। আরেকটা জিনিস, আমি আরেকটু কথা বলে শেষ করি। দায় এবং দায়িত্ব, রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, খসরু সাহেব আলাপ করছিলেন, অন্যরাও আলাপ করছেন। আপনি আমাকে দায়বদ্ধ করেন দায়িত্ব দিয়ে, কিন্তু আমরা এই জায়গাটায়ও ব্যর্থতার পরিচয় দিচ্ছি যে রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি,
এই দুইটা জায়গায় আমরা কিন্তু এই যে অ্যাম্বুলেন্স নিয়ে আলাপ হচ্ছে, হু ইজ রেসপন্সিবল ফর অ্যাম্বুলেন্স, হু ইজ অ্যাকাউন্টেবল ফর দ্য ফেইলিওর অফ দ্য অ্যাম্বুলেন্স সিস্টেম? আপনি দেখেন অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল কাদের? অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল পুলিশের, অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল রেড ক্রিসেন্টের, অ্যাম্বুলেন্স থাকার কথা প্রতিটি হাসপাতালের, স্টার্টিং ফ্রম উপজেলা হসপিটাল টু আমাদের ন্যাশনাল হসপিটাল। তাদের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু তারা কি সেইভাবে নিয়ন্ত্রণ করছেন? সুতরাং আপনি কাকে অ্যাকাউন্টেবল করছেন? হু ইজ রেসপন্সিবল ফর দিস? সুতরাং আগে রেসপন্সিবিলিটি ফিক্স করেন, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করেন, তারপরে আপনি এটার বেনিফিটটা রিপ করতে পারবেন। জি, ধন্যবাদ। কোনোদিনই আমাদের সাথে কি ফোন পারবেন না। অপেক্ষা করছে? দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? সালাম আলাইকুম, আমি মিরপুর থেকে কবির আহমেদ বলছি। জি বলুন। হ্যালো। হ্যাঁ, সমস্যা আমাদের তো অক্সিজেন নোট সমস্যা হবে, তাই নাকি আমরা ফুল সেন্ট্রাল পদ্ধতিতে বিদ্যুতের যে সমস্যা সমাধান করছি সেভাবে কি অক্সিজেন প্রবলেমটা সমাধান করা যায় কিনা, এখনই প্রস্তুতি নেওয়া যায় কিনা? জি জি, ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটি যদি অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম আপনি যদি দেন একটু, এবং এর পাশাপাশি নাজমুল ইসলাম, ওষুধ, অক্সিজেন, আইসিইউ, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপ আপনার কাছে আমরা জানতে চাই। আমি প্রশ্নটি শুনতে পাইনি, আমাকে একটু প্রশ্নটি পুনরাবৃত্তি করতে হবে। প্রশ্নটি জি, প্রথম অংশটি যেটি দর্শক প্রশ্ন করেছিলেন। জি, উনি বলছিলেন ভারত যেহেতু অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে সেহেতু দেশে অক্সিজেনের সংকট তৈরি হতে পারে, মানে মানে আমরা 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 আমাদের পদক্ষেপ কি থাকবে তাহলে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে সহ আলোচক সহ সবাইকে। অক্সিজেন নিয়ে অনেকদিন ধরে আসলে কথাবার্তা হচ্ছে। যখন করোনা পরিস্থিতি ছিল না তখন বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হতো সেটি আমাদের মোট জাতীয় উৎপাদনের অর্ধেকও নয়, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু যখনই করোনার আমি বলবো যে প্রথম ওয়েভের শেষ অংশ বা দ্বিতীয় ওয়েভের প্রথম অংশ যেটির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, হঠাৎ করেই যখন আমরা দেখলাম যে একেবারে অনেক বেশি সংখ্যায় রোগী এসে গেল এবং তাদের অক্সিজেনের চাহিদাটা অনেক বেড়ে গেল, তখনই একটি প্রশ্ন গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই আসতে শুরু করলো যে অক্সিজেনের বাড়তি চাহিদাটি মেটানো যাবে কিনা। এটি কিন্তু খুব মূল্যবান একটি প্রশ্ন, কারণ আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশে অক্সিজেন নিয়ে কি সংকটটি না তৈরি হয়েছে। আমাদের মোট উৎপাদনের পাশাপাশি একটি অংশ কিন্তু আমাদের প্রতিবেশী দেশ থেকে আমাদের এই কোম্পানিগুলো সংগ্রহ করতেন এবং সেটি আমাদের জাতীয় যে সরবরাহ চেইনটি আছে সরকারি বেসরকারি প্রতিটি জায়গাতেই তারা সেটি সরবরাহ করতেন এবং সেই জায়গাটা থেকেই কিন্তু এই শঙ্কার জায়গাটি এসছে যে যদি বাইরে থেকে সরবরাহ না আসে তাহলে আমাদের কি উপায় হবে। আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের বাংলাদেশে বেসরকারি কিছু প্রতিষ্ঠান তারা প্রতিদিন যেই পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করেন তাদের সঙ্গে ইতিমধ্যেই সরকারের একেবারে সফল যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং তারা মেডিকেল গ্রেড অক্সিজেন সরবরাহ করতে শুরু করেছে। এখন আমাদের প্রতিদিন জাতীয় যে পরিমাণ চাহিদা আছে তার চাইতেও প্রায় দ্বিগুণের কাছাকাছি, দ্বিগুণ নয় কাছাকাছি পরিমাণ অক্সিজেন তারা দিতে পারবেন। এটি হচ্ছে তাত্ত্বিক আলোচনা। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে যে পরিমাণ রোগীর চাপ আছে এই পরিমাণ রোগী যদি দ্বিগুণ বা ত্রিগুণ হয়ে যায় এবং তাদের প্রত্যেকেরই যদি একই পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে কিন্তু যে পরিমাণ আমাদের আছে সেটি দিয়ে কিন্তু চাহিদা মেটানো যাবে না। কাজে সেই সংখ্যাটি সবসময় থাকে। অতিমারিতে যেটি জরুরি সেটি হচ্ছে রোগীর সংখ্যা যে বৃদ্ধি, ট্রান্সমিশনের যে চেইন সেই চেইনটিকে কাট অফ করে দিতে হবে, বন্ধ করতে হবে এবং সংক্রমণ বন্ধ করার অসংখ্য উপায় আছে যেটি নিয়ে এতক্ষণ আমাদের সহ আলোচকরা কিন্তু বলছিলেন। টিকা একটি পথ, লকডাউন একটি পথ, ব্যক্তিগত সুরক্ষার যে বিষয়গুলো আছে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করা, নিরাপদ সামাজিক দূরত্বে থাকা, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি প্রত্যেককে সচেতন করে অংশগ্রহণে নিয়ে আসা, এই সবগুলো কাজ মিলেই কিন্তু অতিমারি নিয়ন্ত্রণ হয় এবং অতিমারি যখন নিয়ন্ত্রণে আসে তখন কিন্তু রোগীর সংখ্যা কমে যায়, হাসপাতালে অক্সিজেনের যে বর্ধিত চাহিদাটি আছে সেটি কিন্তু আর দরকার হয় না। কাজেই সেই জায়গাতে আমাদের কিন্তু দুপক্ষকেই একইভাবে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। আমি যদি রোগের প্রাথমিক অবস্থাতেই হাসপাতালে যাই, চিকিৎসকের শরণাপন্ন হই, পাড়ায় মহল্লায় ফার্মেসিতে গিয়ে নিজে নিজে চিকিৎসাটি না নিই তাহলে কিন্তু অনেক খারাপ পরিস্থিতি আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি। মৃদু উপসর্গের রোগীরা কিন্তু মারাত্মকে আর যাবেন না, যারা যাবেন তাদের সংখ্যাটি হবে অত্যন্ত কম। সেই ক্ষেত্রে অক্সিজেনের যে বাড়তি চাহিদাটি আছে সেই চাহিদাটি কিন্তু আমরা বারবারই পূরণ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এটি করোনাকালীন সময়ে আমরা করলাম, কিন্তু তারপরে কি হবে? সারা বছরে আমাদের পরিকল্পনাটি কি? সারা বছরই কিন্তু এত পরিমাণ অক্সিজেনের চাহিদা থাকবে না।
সারা বছর আমাদের নন কমিউনিকেবল ডিজিজেস বা প্রচলিত যে সমস্ত অসুখগুলো আছে সেই সমস্ত রোগীরা থাকবেন, তাদের জন্য কিন্তু মেডিকেয়ারের একই রকম প্রয়োজন হবে, যেটি কিন্তু এখনো চলমান আছে। আমাদের সমস্ত মনোযোগ কিন্তু এখন করোনার দিকে। এর পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য যে রোগীরা আছেন, যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে, যাদের কিডনির সমস্যা আছে, যাদের স্ট্রোক বা এই জাতীয় অসুখ আছে, যারা দীর্ঘমেয়াদী হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগছেন, তাদেরও কিন্তু একই রকম স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সুবিধা কিন্তু তাদেরও পেতে হবে। তাদেরও কারো কারো কিন্তু আইসিইউর প্রয়োজন হবে, তাদেরও কারো কারো কিন্তু এইচডিইউর প্রয়োজন হবে। কাজেই আমরা যেন তাদের কথাটিও ভুলে না যাই। বাংলাদেশে আমাদের যে আর্থসামাজিক কাঠামো, আমাদের স্বাস্থ্য খাতে যে পরিমাণ বাজেট বরাদ্দ এবং স্বাস্থ্য খাত নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, এটি কেবল জাতীয় বাজেট ঘোষণার পরে হয়, অথবা যখন একটি জাতীয় দুর্যোগ বা একটি গুরুতর পরিস্থিতি তৈরি হয় তখনই আমরা সেই বিষয়টি নিয়ে কিন্তু ভীষণ রকমের আলোচনা করি। এই আলোচনাটা কিন্তু বছরে ৩৬৫ দিনেরই আলোচনা হওয়া উচিত। একটি স্বাস্থ্যনীতি আমাদের আছে, সেই স্বাস্থ্যনীতির সঙ্গে কিন্তু আরো অনেক কিছু করবার আছে। কারণ আমরা বাংলাদেশে প্রতিটি মানুষ একসঙ্গে হয়েই কিন্তু আমরা বাংলাদেশ। সেইখানে কিন্তু আমরা যেমন সৈয়দ ইশতিয়াক রেজা যেটি শুরুতেই বলছেন যে সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬০০টি শয্যা নির্ধারিত আছে, এখানে ২৬০০ জন রোগী থাকবেন। আমি উদাহরণ হিসেবে সবচেয়ে বড় হাসপাতালটিকে আনলাম। সেখানে করোনা পূর্ববর্তী সময়ে ৪৫০০ থেকে ৫০০০ রোগী প্রতিদিন থাকতেন। তার কারণ হলো ঢাকা মেডিকেল কলেজ থেকে কাউকে ফেরত দেবার উপায় নেই। এখানে যারা আসেন অত্যন্ত গুরুতর রোগীরা আসেন, হতদরিদ্র রোগীরা আসেন, সারা বাংলাদেশ থেকে যারা রেফারাল রোগী তারাই আসেন। এখন আমি ২৬০০ শয্যার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আমি যখন তার দ্বিগুণ মানুষকে সেবা বা চিকিৎসা দিতে যাই, তখন কিন্তু কাঙ্ক্ষিত মানটি কোনোভাবেই আমরা ধরে রাখতে পারি না। তার কারণ হলো যে ২৬০০ জনের জন্য সেখানে আমাদের একটি প্রশ্ন যে সব রোগীকে কেন ঢাকায় আসতে হয়? প্রত্যেকটা জেলা শহরে জেলা ভিত্তিক যে হাসপাতালগুলো সেগুলো কেন আধুনিক করা হয় না? কেন স্বাস্থ্যসেবা সেখানে নিশ্চিত করা যায় না? কেন সেখানে প্রপার আইসিইউ সিস্টেম থাকে না? আজকে স্বাধীনতার ৫০ বছরে এসেও আমরা কেন সেটা করতে পারি না? ধন্যবাদ। আমি আপনার শেষের অংশটি দিয়ে শুরু করি। প্রপার আইসিইউ কেন থাকে না? আইসিইউ কিন্তু কেবল একটি বিছানা নয়, আইসিইউ কিন্তু কেবল একটি ভেন্টিলেটর নয়, এর পেছনে কিন্তু দক্ষ জনশক্তি লাগে। আমি একটা ছোট উদাহরণ দিই। ১০ শয্যার একটি আইসিইউ যদি আপনাকে ২৪ ঘন্টা চালু রাখতে হয়, কমপক্ষে সেখানে ১৫ জন এই বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষিত চিকিৎসকের প্রয়োজন হয়, কমপক্ষে ১৫ জন সেবক সেবিকার প্রয়োজন হয়। আপনার কি ধারণা ঢাকা শহরে যে প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে এবং হাসপাতালগুলো রয়েছে সেখানে একটি আইসিইউর পিছনে সেরকম ১৫টি প্রশিক্ষিত ডাক্তার কিংবা নার্স রয়েছে? এই প্রশ্নের উত্তর আমি না দিয়ে বরং বলি, আমরা সবাই মিলে বলি সারা বাংলাদেশে সেটি আছে কিনা। কারণ আইসিইউ যারা চালাবেন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যারা স্পেশালিস্ট, যারা অ্যানেস্থেসিওলজিস্ট, তাদের আমাদের পুরো বাংলাদেশে এই মুহূর্তে যে সংখ্যায় এই বিশেষজ্ঞরা আছেন গত ৫০ বছরের যোগফলে, এই সংখ্যাটি কিন্তু জাতীয় চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয়। একজন স্পেশালিস্ট তৈরি করতে একেবারে যদি ঝড়ের গতিতেও হয় তাহলে ৫ থেকে ৭ বছর সময় লাগে। এইটি কিন্তু বললেই তৈরি হয়ে যায় না। এর পাশাপাশি কিন্তু আবার চাকরি শেষে অনেকেই অবসরে যাচ্ছেন, মৃত্যুবরণ করছেন, সক্ষমতা হারাচ্ছেন। এই বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। কাজে আমরা গ্রামে গঞ্জে আইসিইউ করে ফেলবো, সেটি করতে পারলে খুবই ভালো। এখানে গ্রামে গঞ্জের কথা বলা হচ্ছে না, এখানে শুধু জেলা শহরগুলোর কথা বলা হচ্ছে। কেন জেলা শহর থেকে ঢাকায় সকল রোগীকে আসতে হয়? আমরা কি গত এক বছরে জেলা শহরগুলোতে ১০টা করে আইসিইউ বেড কিংবা প্রশিক্ষিত ডাক্তার কিংবা নার্স, আপনি ১০ জন ১৫ জনের কথা বলেছেন, ৭ জনও কি আমরা তৈরি করতে পারতাম না? এক বছরে একজন কোয়ালিফাইড আইসিইউ স্পেশালিস্ট বানানো সম্ভব নয়। আপনি সাধারণ প্রশিক্ষণ দিতে পারেন, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এফসিপিএস করা বা এমডি করা একজন চিকিৎসককে তৈরি করতে ৫ থেকে ৭ বছর সময় আপনাকে দিতে হবে। কারণ এইটি প্রতিটি ধাপে নির্দিষ্ট জিনিসগুলো শিখে আসতে হবে। শুধুমাত্র একটি বিষয় নয়, কিন্তু এখানে অসংখ্য বিষয়ে তাদেরকে পাঠদান করতে হয়, বাস্তবে কাজ করতে হয়, তারপরেই কিন্তু তিনি স্পেশালিস্ট হয়ে বেরিয়ে আসেন। এই সময়টুকু কিন্তু আমাদের দিতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝেই বলি যে আমাদের সকল প্রস্তুতি রয়েছে, আপনাদের কাছ থেকে আমরা শুনি। এবং এই যে আপনার আইসিইউ বাণিজ্য, এই যে অ্যাম্বুলেন্সের বাণিজ্য, এই যে ওষুধের বাণিজ্য, এই যে বিভিন্ন বাণিজ্যগুলো চলছে সবার চোখের সামনে দিয়ে, যেটা প্রতিদিন গণমাধ্যমে উঠে আসছে, এগুলো নিয়ন্ত্রণে সরকার কি ভাবছে? আপনারা কি ভাবছেন? যে বাণিজ্যের কথা আপনি বলছেন সেটির ব্যাপারে কিন্তু আমরাও বলছি, কোনো অবস্থাতেই জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায় না, চিকিৎসা নিয়ে কিন্তু বাণিজ্য হয় না। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে কিন্তু প্রতিটি জিনিস নিয়েই বাণিজ্য হয়। পেঁয়াজ থেকে শুরু করে মানুষের জীবন বাণিজ্যের বাইরে কিন্তু কেউ নয়।
সেই জায়গাটিতেই আমাদের আপত্তি। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি জিনিসেই যেটি মানুষের জন্য মঙ্গলকর, যেটি মানুষের জন্য কল্যাণকর, সেইখানে বাণিজ্যের সুযোগ থাকা চলবে না। কিন্তু দুর্ভাগ্যবশত বাজার অর্থনীতিতে কিন্তু এই বাণিজ্যগুলো হচ্ছে, এবং সেটি যখন দুর্যোগকালীন সময় হয় তখনই কিন্তু আমাদের চোখে বেশি করে পড়ে। সারা বছর কিন্তু আমরা তত চিৎকার করি না। প্রতিটি জায়গাতেই কিন্তু সুনির্দিষ্ট মূল্য তালিকা থাকবার কথা, এবং সেটি কাগজে কলমে থাকেও, কিন্তু বাস্তবে সেটিকে মনিটরিং করা, সেইটিকে হালনাগাদ করা, এইটি কিন্তু এককভাবে শুধু সরকার করেন তা কিন্তু নয়। যে স্বাস্থ্য সেবাটি আমরা বাংলাদেশে দেই 40 থেকে 50% স্বাস্থ্য সেবা সরকার দেয়, বাকি অংশটি কিন্তু বেসরকারি খাত থেকে হয়। দুটো খাতই যদি হাতে হাত মিলিয়ে চলতে না পারে তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। জি ধন্যবাদ। বেসরকারি জি ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আবার আসবো। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, ব্যবসায়ীদের দাবিতে দোকানপাট খুলে দেওয়া হলো, এখন পরিবহন মালিকদের দাবি কি সরকার উপেক্ষা করতে পারবে? সবকিছু খুলে দিয়ে গণপরিবহন বন্ধ রেখে করোনার সংক্রমণ কতটুকু ঠেকানো যাবে বলে আপনি মনে করেন? আপনি কি ঢাকা শহরে মোটরসাইকেলের আপনার মোটরসাইকেলের যে যাত্রী বহন করার যে সয়লাব অবস্থা, 2-3 জনকে করে পর্যন্ত মোটরসাইকেলে বহন করছে, সকল প্রাইভেট গাড়ি এবং প্রাইভেট যে মানে এই মাইক্রোবাসের মধ্যে ঠাসাঠাসি করে লোকজনকে আপনার আনছে নিচ্ছে, চোখের সামনে দিয়ে এগুলো ঘটছে। এদিকে আবার ভারত থেকে আসা করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এভাবে কি করোনা নিয়ন্ত্রণ করা যাবে? আমি এই প্রশ্নে আসার আগে আগের প্রসঙ্গে একটুখানি বলি। ইকবাল আরসালান ভাই একটা কথা বলছিলেন, আমি তার সাথে একমত যে আমাদের এটা একটা সম্মিলিত ব্যর্থতা। যদি ইংরেজিটা বলি তো কালেকটিভ ফেইলিউর, সেটাই বোধহয় আমার ধারণা ইকবাল ভাই বলতে চেয়েছিলেন। এই কালেকটিভ ফেইলিউরে কারো হয়তো ভূমিকা বেশি, কারো হয়তো কম, কারো হয়তো দায়িত্ব বেশি ছিল, কারো হয়তো কম ছিল। কিন্তু সেই জায়গায় এসে স্বাধীনতার 50 বছরে আমরা বুঝেছি যে আমাদের শাসন প্রণালীর ভেতরে, সিস্টেমের ভেতরে আমরা কখনো শিক্ষা স্বাস্থ্যকে আসলে তেমন গুরুত্ব দিই বলেই আজকে ফিলিপিনের মতন দেশে হেলথ ইন্স্যুরেন্স পলিসি 10 টাকা, বাংলাদেশের টাকায় 10 টাকায় সাধারণ মানুষ একটা ইন্স্যুরেন্স পলিসি করতে পারে, হেলথ ইন্স্যুরেন্স পলিসি। আজ পর্যন্ত বাংলাদেশে একটা স্বাস্থ্য বীমা পলিসি হলো না। ফলে মানুষের এখন এই যে এক্সপেন্ডিচার, সেটা কি পর্যায়ে চলে গেছে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমি যদি ভুল না করি ওয়ান অফ দ্য হায়েস্ট বাংলাদেশে। সাধারণ নিজের পকেট থেকে সরকারি হিসেবে 67 টাকা চলে যাচ্ছে, তার অর্থ হলো 33 টাকা আসলে রাষ্ট্র আপনাকে দিচ্ছে। এই যে 67 টাকা আমার খরচ গেছে প্রতি 100 টাকার ভেতরে, এইটা কিন্তু খুবই কষ্টার্জিত টাকা, এবং সাধারণ মানুষ ভয়ঙ্কর রকমের মানে অস্থায়ী আয়ের মানুষই কিন্তু বেশি, যার একটা স্থায়ী আয় নেই। সেই জায়গাটা আমি ইকবাল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এবং এখানে এই জায়গাগুলোকে এখন একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যদি না দেখা যায়, নিশ্চয়ই গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব আছে, চিকিৎসক সংগঠক হিসেবে ইকবাল ভাইয়ের দায়িত্ব আছেন, আবার যারা স্বাস্থ্য অধিদপ্তর আছেন তাদের দায়িত্ব আছে, কিন্তু আমরা প্রায়োরিটাইজ করতে পারলাম না কেন? এই জবাবদিহিতার জায়গাটা নেই, এবং আমাদের শাসন প্রণালীর মধ্যে স্বাস্থ্যের অবস্থাটা যে কতটা বেহালদশা সেটা আমরা বুঝতে পারলাম, ভারতও বুঝতে পারছে। কিন্তু সুতরাং আজকে ভারতের সাংবাদিকরা প্রশ্ন করছে 58,000 কোটি টাকা রাফায়েল কিনেছেন, কিন্তু 8 কোটি টাকার একটা অক্সিজেন প্ল্যান করতে পারেন নাই। এই ব্যর্থতা তো নিতে হবে আসলে। আমরাও হয়তো সেই জায়গায় যেতে চাই না, কিন্তু আমাদের হয়তো একদিন এই পরিস্থিতি দেখতে হতে পারে। যেটা আশিক ভাই আপনি দ্বিতীয় বলেছেন যে এখন যে লকডাউন পরিস্থিতিটি দেখেছি, আমি তো এই বিষয়ে মানে অভিজ্ঞ নই, কিন্তু আমি অন্তত এটা মনে করি যে এলাকাভিত্তিক আপনাকে জোনিং সিস্টেম করে লকডাউনে গেলে আপনি বেটার রেজাল্ট পেতেন। গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু হয়তো অনেকে বলছেন যে একটা সংক্রমণের ইয়েটা কমে গেছে, কিন্তু পরীক্ষাও তো আমরা বাড়াতে পারিনি। পরীক্ষা তো সাম্প্রতিককালে আবার কিছুটা কমে আসছে। আপনি দেখেছেন পরীক্ষা বেড়েছিল যখন বিদেশি ফ্লাইটগুলো ছিল, বিভিন্ন রাষ্ট্রীয় ইভেন্ট হচ্ছিল, তখন বাধ্যতামূলক পরীক্ষা ইত্যাদি ছিল। সব কিছু মিলে এখন আমরা যে লকডাউনটা করেছি, আমি তো খুব অদ্ভুত কাণ্ড দেখি। আমি জানি এখানে মুজাহির ভাই আছেন, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন। সম্প্রতি যে একটা নিয়ম হলো 3 দিনের কোয়ারেন্টাইন। আচ্ছা, এটা পৃথিবীর কোন স্বাস্থ্য প্রোটোকল বলে যে একটা মানুষ বিদেশ থেকে ফেললে 3 দিনের কোয়ারেন্টাইন হতে পারে? তাহলে আমি আসলে কোন বিজ্ঞানটা এখানে অ্যাপ্লাই করলাম, অথবা কোন কমন সেন্সটা আসলে অ্যাপ্লাই করেছে? সেটা তো একটা প্রশ্নের জায়গা। 7 দিনের লকডাউন আপনি আরও 7 দিন করে বাড়াচ্ছেন। একটা সাধারণ অর্থেই আমরা বুঝছি যে করোনা জীবাণু যদি কারো দেহে যায় তাহলে 14 দিন তার লাগে এটা বুঝতে, কিংবা তার একটা ইনকিউবেশনের জায়গাটায় বুঝতে। তাহলে আপনি প্রথমে 14 দিন 21 দিন ইত্যাদি চিন্তা করব আমরা। আবার যখন যে দাবি করছে দোকানপাট আমরা খুলে দিচ্ছি, আমরা হয়তো পরিবহনটাও খুলে দিব, আমি মনে করি কি এটা একটা বিরাট জনস্বাস্থ্য সমস্যা,
এবং আমরা একটা জনযোগাযোগে ব্যর্থ হয়েছি, মানুষকে একটা কমিউনিটি মোবিলাইজ করতে পারি নাই যে মানুষ মাস্ক পরবে, মানুষ স্বাস্থ্যবিধি মানবে। এইটা প্রশাসন পুলিশ দিয়ে দমন করার বিষয় না, কিন্তু করোনা কিন্তু ইটস এ ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট। এবং এই হেলথ ম্যানেজমেন্টের আগে পাবলিক ইনভলভমেন্টটা, আমি যোগাযোগের ছাত্র, কমিউনিকেশনের ছাত্র হিসেবে বলি, যে কোনো পাবলিক ইভেন্টে পাবলিকের ইনভলভমেন্টটা হলো সবচেয়ে বড়। এবং এখানে এত বড় একটা পাবলিক ইভেন্ট, এখানে পাবলিকের ইনভলভমেন্টটা, গ্রামে গঞ্জে স্বেচ্ছাসেবী এখনও বাংলাদেশে আপনি ডাক দিলে অজস্র স্বেচ্ছাসেবক তরুণ তরুণীকে পাবেন যারা মানুষের কাছে স্বাস্থ্যবার্তা নিয়ে যাবে, তারা মানুষকে বোঝাবে। এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, এইটা যেমন সত্য, মানুষকে স্বাস্থ্যবিধি মানানো হয়নি সেটাও কিন্তু সত্য। এবং এখন যেই জায়গায় এসে পৌঁছেছি, আমার কাছে মনে হচ্ছে জীবন জীবিকা নামে কাব্যিক শব্দের মানে আমরা আবিষ্কার করেছি। এখন জীবন বাঁচানো কতটা কঠিন হয়ে পড়বে যদি করোনা সংক্রমণ বাড়তে থাকে। আমরা 4টা জায়গায় আমার মনে হয় একটু স্পেসিফাই করতে পারি এখনকার পরিস্থিতি থেকে। একটা হলো যে আপনার এখনকার পরিকল্পনা, করোনা এখন যেটা আছে। আরেকটা হলো যে বিয়ন্ড লকডাউন, সারা জীবন তো আপনি লকডাউন রাখতে পারবেন না, লকডাউন তো একসময় তুলে ফেলতে হবে আপনাকে। তো বিয়ন্ড লকডাউন পরিকল্পনাটা কি, সেটা নিয়ে আমার মনে হয় যে পরামর্শ কমিটি আছে জাতীয়, তাদের কাছে তারা দরকার হয় আরও বড় পরিসরে পরামর্শটা দিবেন। দ্বিতীয় হলো যে আমাদের প্রচুর মানুষের অর্থনৈতিক সমস্যা চলছে, সেই কারণে আপনি দোকানপাট খুলেছেন, দোকান কর্মচারীদের কথা ভেবেছেন, ব্যবসায়ীদের কথা ভেবেছেন, আপনি কি ক্ষুদ্র উদ্যোক্তার কথা ভাবতে পারছেন কিনা, তাদেরকে কিভাবে লোন দেবেন। মানুষের ঘরে নগদ অর্থ দিতে হবে, খাদ্য সাহায্য দিতে হবে। রাস্তায় কিন্তু হাত বাড়ানোর মিছিলটা কিন্তু বাড়ছে। এবং এই জায়গাগুলোর মধ্যে আমি বলবো, চতুর্থ যে জায়গাটা আমি বলবো যে এখনও সময় আছে, আমরা যেন একটা বড় সরণের এটাকে একটা স্বাস্থ্যের সমস্যা সেই দিকে আমরা যেন প্রশাসনিক বিষয় হিসেবে না দেখি। জি, জনাব গোলাম মোস্তফা, রোগীরা যাতে সহজে এবং কম টাকায় অ্যাম্বুলেন্স সেবা পায় সেটা নিশ্চিত করতে আপনাদের কোনো পরিকল্পনা কি আছে? অন্তত করোনা মহামারীর কথা বিবেচনায় রেখে কোনো উদ্যোগ নেবার কথা কি আপনারা ভাবছেন? আমি আপনার প্রশ্নে আসতেছি। আমরা সরকারের সাথে একসাথে হয়ে কাজ করতে চাই। কিছু উদাহরণ আমি দিই। উত্তর আলাউদ্দিন টাওয়ারে আগুন লেগেছে, আমরা বিনা টাকা বিনা পয়সা আমরা সার্ভিস দিয়েছি। তারপরে আপনার সরদ্দি হসপিটাল আগুন লেগেছে, সেখানে আমরা সার্ভিস দিয়েছি বিনা টাকায়। কুড়িহাটটাতে আগুন লেগেছে, ওখানে আমরা বিনা টাকায় সার্ভিস দিয়েছি। বনানীতে একটা ভয়াবহ আগুনে অনেক লোক মারা গেছে, সেখানে আমরা বিনা টাকায় সার্ভিস দিয়েছি। করোনাকালীন সময়ে আমাদের অ্যাম্বুলেন্স চালক এবং তার সহকারীরা, আত্মীয় বাপ তার ছেলেকে ধরে না, ছেলে তার বাপকে ধরে না, মা তার মেয়েকে ধরে না, মেয়ে তার মাকে ধরে না, তখন আমাদের এই অ্যাম্বুলেন্স চালক এবং সহকারী তারা কিন্তু গিয়ে 5তলা 4তলা 3তলা থেকে সেই রোগীটা নামিয়ে বিভিন্ন হসপিটালে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের অ্যাম্বুলেন্সে কোনো নীতিমালা নাই। আজকে স্বাধীনতার 50 বছরে আমাদের অ্যাম্বুলেন্স একটা নীতিমালা তৈরি হয়নি। যেই নীতিমালা, যে গাইডলাইন মেনে আমরা একটা অ্যাম্বুলেন্স পরিচালনা করব, সেই নীতিমালা কিন্তু নেই। আমরা সবসময়ের জন্য চাই যে একটা নীতিমালা থাক, একটা গাইডলাইন থাক, সেটাকে আমরা ফলো করে আমরা যারা নেতৃবৃন্দ আছি তারা সবাইকে নিয়ে বসে একটা গাইডলাইনের মধ্যে চলা। এই গাইডলাইনটা যদি সবাই মিলে করা যায় তাহলে আমি আশা করি অ্যাম্বুলেন্সের যে দুর্নামটুকু আছে সেটা কিন্তু থাকবে না। অ্যাম্বুলেন্স কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে, সেগুলো কিন্তু এইভাবে আসে না। আমরা চাই সেগুলো আসুক। এবং এই করোনাকালীন সময়ে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে ফ্রি, যারা টাকা দিতে পারে না, এরকম অনেক উদাহরণ আমার কাছে আছে। কুয়েতমতি হসপিটালে রাস্তায় পড়ে আছে রুগী, করোনা রুগী, সেটা কিন্তু আমরা কুয়েতমতি হসপিটালে দিয়ে এসেছি। এরকম অনেক উদাহরণ আছে যে আমরা সেটাই তো মানবিক, সেটাই তো আসলে মানুষের কাছে আশা করা যায়, সেটাই তো কাঙ্ক্ষিত। এবং আমরা করোনাকালীন সময় ঢাকার মধ্যে 1000 টাকায় সার্ভিস দিচ্ছি, অ্যাভেলেবল আছে, 1000 টাকার মধ্যে আমরা সার্ভিস দিচ্ছি। এবং কোনো জায়গায় অ্যাম্বুলেন্সের অভাবে কোনো রুগী যেতে পারতেছে না, কোনো রুগী বাসায়, কোনো ডেড বডি তার বাসায় পৌঁছতেছে না, এরকম কোনো নিউজ কিন্তু আমাদের কাছে, কোনো সংবাদ কিন্তু আমাদের কাছে নাই। তারপরে আমাদের রাস্তায়, আমি মুজিব বর্ষের বড় প্রাপ্তি অ্যাম্বুলেন্সের টোল ফ্রি, এই টোল ফ্রি কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা দেখতে পাই এখন আমাদের টোল দিতে হয়, রাস্তায় টোলের জন্য ফেরিঘাটে দাঁড়ায় থাকতে হয়, অনেক সময় দাঁড়ায় থাকতে গিয়ে অক্সিজেন শেষ হয়ে যায়, আমরা ফেরিতে উঠতে পারি না, এটা রুগী মারা যায়। এইগুলা কিন্তু নিউজ ওইভাবে আসে না, ওইভাবে আমরা দিতে পারি না। যেটা যেরকম যখন যে ঘটনাটা এসেছে সেটা কিন্তু গণমাধ্যম প্রকাশ করেছে, এবং ওই গণমাধ্যম প্রকাশ করার কারণে এখানে কিন্তু লাশবাহী যে ফ্রিজার, সেই ফ্রিজারেরও একটি বড় ধরনের আপনার অনিয়মের কথা আমরা প্রায়শই শুনি। কিছুক্ষণ আগে ইশতিয়াকরে যে আমাদের আলোচনার মধ্যে বলছিলেন যে ময়মনসিংহে, ঢাকা থেকে ময়মনসিংহে উনি ওনার একজন আত্মীয়ের লাশবাহী গাড়ি, মানে লাশ পাঠিয়েছেন ফ্রিজার অ্যাম্বুলেন্সে, এবং সেখানে প্রায় 9,000 টাকা ঢাকা থেকে
ময়মনসিংহ 9,000 টাকা ওনাকে দিতে হয়েছে। এখানে কিছু হসপিটালে, প্রাইভেট হসপিটাল এবং সরকারি হসপিটাল যেখানেই বলেন না কেন, কিছু মানুষের না, এখান দূরত্ব থেকে আছে। বরিশাল নেওয়ার জন্য এটা 12,000 টাকা ময়মনসিংহ নিয়েছে। গেলে 6,000 টাকা ভাড়া আছে, 5 থেকে 5,000 টাকা ভাড়া আছে। জি। বরিশাল গেলে 9,000 টাকা ভাড়া আছে। জি। আপনি রাজশাহীতে গেলে 10,000 টাকা ভাড়া আছে। জি। রংপুরে গেলে 10,000 টাকা ভাড়া আছে। বগুড়া গেলে 8,000 টাকা ভাড়া আছে। কিন্তু আমাদের কিন্তু একটা ভাড়ার চার্ট আছে। আমরা চেষ্টা করব 2-1 মাসের মধ্যে প্রত্যেকটা জায়গায় অন্তত আমরা এই চার্টটা টানিয়ে দেওয়ার জন্য। এবং সরকার, আমি ওই কথা বলছি যে সরকার প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা টানিয়ে আসলাম, ফেলে দিল, লাভ হলো না। প্রশাসন সহযোগিতা করলে এটা কোনোভাবেই আপনারা এই ডিজিটাল যুগে অ্যাপ ভিত্তিক সেবার কথা ভাবছেন কিনা? অ্যাম্বুলেন্স সেবা অ্যাপ ভিত্তিক আমরা ভাবছি। এখানে বেশ কয়েকটা অ্যাপসের যারা আছে তারা আমাদের নিয়ে চেষ্টা করেছে। এরকম প্রচারণার কারণে সফলতার মুখ দেখেন নাই। আমরা চাই এটা ব্যাপক প্রচার হলে, অ্যাপসে হলে ভালো হয়। এটা ভাড়ার কিলোমিটার নাকি অ্যাপ তৈরি হলে পরে আপনাদের অবৈধ বাণিজ্যটা অ্যাপস বন্ধ হলে হয়ে যাবে? সবচেয়ে ভালো হয়। না, এখানে কিন্তু শোনা গেছে 2-1টা যাওয়া পাওয়া গেছে, তাদের ভাড়ার সাথে তারা যে ভাড়াটা উল্লেখ করে সেটার সাথে আসলে বাস্তবে মিল নাই। এবং বাস্তবে দেখা যাচ্ছে ইশতেহারে যে যেমন বললেন, আপনি বলছেন যে 4 থেকে 5,000 টাকা ঢাকা থেকে ময়মনসিংহ, সেখানে কিন্তু ইশতেহারে যে উনি নিজেই বললেন যে 9,000 টাকা উনি ময়মনসিংহের জন্য একটা ফ্রিজার লাশবাহী গাড়ির জন্য। এটা অ্যাপসে হলে ভালো হতো। প্রথম কিলো আমার এত টাকা হবে, তারপরের থেকে এত টাকা হবে, তাহলে সবচেয়ে সুন্দর হতো। আমরা চাই এটা হোক, এখনো এটা হওয়া উচিত। এই ডিজিটাল যুগে এটা হলে মানুষ অন্তত ঠকবে না। জি, অনেকেই ঠকছে, অনেকে সেটা অ্যাম্বুলেন্স মালিকরা চায় কিনা? আমরা চাই, আমরা মনে প্রাণে চাই, আমরা একদম মন থেকে চাই এই ধরনের একটা কিছু হোক। আবার দেখেন, এত সার্ভিস দেওয়ার পরও 15 জনা প্যাকেজ, আমাদের অ্যাম্বুলেন্স চালকরা, সহকারীরা কিন্তু একটা টাকা গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা পায় নাই। যে বাণিজ্য হলো প্রণোদনা চাচ্ছে না, বাণিজ্য না। আপনি দেখেন রাত দিন 24 ঘন্টা একজন ড্রাইভার গাড়িতে ঘুমাচ্ছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে। না, ঠিক আছে, কিন্তু সেখানে মানবিক কারণে কিন্তু সেটা তো ফোনের সেবা, একটা ফোনের সেবা। এটা জনাব গোলাম মোস্তফা, এটা তো সেবা। আমি সেবাটা কিভাবে দেব? এবং তারা যে মহতি কাজ করেছে তার জন্য স্যালুট করি। যে করোনার এই অবস্থা যখন কেউ কাউকে ধরে না, বাবা ছেলেকে ধরছে না, ছেলে বাবাকে ধরছে না, সেই সময় তারা সার্ভিস দিয়েছে। কিন্তু তাই বলে তো তারা অবৈধ বাণিজ্য করতে পারে না, অবৈধ বাণিজ্য কিন্তু আসলে ব্ল্যাকমেইল করতে পারে না। আপনাকে দেখতে হবে একটা হাইক যদি ময়মনসিংহ যায় তাহলে তার ভাড়া কত, আমি নিশ্চিত কত। না, আপনি তো বলছেন যে একটি চার্ট আছে, কিন্তু চার্টের আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সহযোগিতা চাই। আপনি চার্টের কথার সাথে তো কোনো কিছুই মিলছে না। এখান থেকে সকলের সহযোগিতা চাই। আমার একার পক্ষে সম্ভব হবে না, এবং এটা মনিটরিং করার লোক থাকতে হবে। তাহলে আমরা একা করলে হবে না, এর সাথে সরকারি যারা আছে। আপনারা ব্যবসা করছেন, আপনারা বলছেন আপনাদের মনিটর করার জন্য অবশ্যই দরকার, সবকিছুর মনিটরিং দরকার আছে। আপনাদের সংগঠন থেকে কাউকে আপনারা কোনো কিছু এরকম কিছু অর্গানাইজ করেননি যে আমাদের মধ্যে কেউ, অনেকেই তো কষ্ট করছে, অনেকেই সেবা দিচ্ছে, কিন্তু 2-1 জনের জন্য যদি আমাদের এই ইমেজটা নষ্ট হয়, এরকম কোনো কিছু কি আমরা কিন্তু করার চেষ্টা করতেছি, এখনো করতেছি এবং করে যাব, অব্যাহত থাকবে। কিন্তু আজকে 50 বছরে আমাদের একটা নীতিমালা হলো না। অ্যাম্বুলেন্স কিভাবে চলবে, অ্যাম্বুলেন্সটা কোন আদলে থাকবে, অ্যাম্বুলেন্সটার নিয়ম কি হবে, অ্যাম্বুলেন্সের মধ্যে কি থাকা দরকার, জরুরি একটা পালস অক্সিমিটার থাকা দরকার, একটা অক্সিজেন থাকা দরকার, একটা বিপি মেশিন থাকা দরকার, এবং একটা কার্ডিয়াক মনিটর থাকা দরকার। জি, আমি এই বিষয়গুলো নিয়েই অধ্যাপক ডাক্তার ইকবাল আহসানের কাছে আসতে চাই যে এই যে নীতিমালার কথা বলছে, নীতিমালাটা করবে কে? এবং অক্সিজেন নিয়ে বাণিজ্যের অভিযোগের পাশাপাশি কিছু ওষুধ নিয়ে অসাধু বাণিজ্যের ঘটনা ঘটছে, যে আপনার 20,000 টাকা কিংবা 10,000 টাকার ওষুধ কিংবা আদৌ সেই দাম কিনা সেগুলো লাখ টাকায় উঠে যাচ্ছে। এগুলো দেখার দায়িত্ব আসলে কার, এবং তারা কতখানি দায়িত্ব পালন করছেন? ধন্যবাদ। এগুলোর দায়িত্ব তো আপনার, যেমন ধরেন যে ওষুধের ব্যাপারটার যে দাম অথবা আমদানি যেটা হচ্ছে সেটা প্রপারলি আপনার ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিনা, এগুলো তো দেখার জন্য যে একটি প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে যে আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যে ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখন হচ্ছে যে তারা আপনার হচ্ছে যে আমরা অতীত থেকেই দেখে আসছি যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই বাংলাদেশের যে ঔষধের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বহুবিধ কারণে, এবং আপনাদের গণমাধ্যমেও অনেকবার আলোচনা হয়েছে, আমরাও আলোচনা করেছি। আজকে যে আমি বলি যে একটু করে, যে অল্প অল্প করে, যে আপনার এই যে পরিস্থিতি, যে আমাদের লকডাউনের কথা আপনাদের মনে আছে, ইশতিয়াক ভাইয়ের সাথে বোধহয় একদিন ছিলাম, আমি বলেছিলাম যে এই যে লকডাউন সরকার দিচ্ছে, এই লকডাউন কোনোদিনই সাকসেসফুল হবে না, ধরে রাখতে পারবে না। কারণ এইভাবে সারা দেশকে লকডাউন করে আপনি কোনোদিন ধরে রাখতে পারবেন না, যেখানে আমার 85% মানুষ দিন আনে দিন খায়, এবং
কিছু মানুষ আছে ক্ষুদ্র ব্যবসায়ী, যে আপনার এই সবজিটা বিক্রি করে, এটা করে ওটা করে। আমি যদি এলাকা ভিত্তিক লকডাউন না দেই, যেখানে আর লকডাউনের বলেন বা এই যে সংক্রমণ গতিবিধি এগুলো নিয়ন্ত্রণ বলেন, এগুলো তো আপনার হচ্ছে যে সায়েন্টিফিক যে বিষয় আছে, বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো, যেখানে আপনার অতিমারি অতিরিক্ত থাকবে সেই জায়গাটা আপনি ঘিরে রাখবেন, সেইখানে আপনি কাউকে ঢুকতে দিবেন না, কাউকে বেরোতে দিবেন না। এখন সারা রাষ্ট্রকে যদি এইভাবে মানে লকডাউনের মধ্যে নিয়ে যান, তাহলে কোনো অবস্থাতে এটা কার্যকরী হবে না। সেটা তারা তাই করলো, এবং যার ফলে দেখেন প্রতিটা পদক্ষেপ ভুল হচ্ছে, প্রতিটা কাজই ভুল হচ্ছে। এবং এই লকডাউন 21 দিন হোক আর 1 মাস হোক, আপনি সেই কাঙ্ক্ষিত যে স্ফীত যে আপনার ইয়েটা সেটা আপনি পাবেন না। এটা হচ্ছে যে বিষয় হয়ে দাঁড়ায়। এখন হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু যে আপনার ভারতের যে বর্ডার সিল করার জন্য আজ থেকে 4 দিন আগে জরুরি ভিত্তিতে মিটিং করে আমরা জানিয়েছি। এখন লকডাউন বা আপনার বর্ডার সিল করার যে বিষয়টা, সেই বর্ডার সিল করার বিষয়টা আদেশ আসলো 3 দিন পরে, এবং তারপরে বাস্তবায়ন হবে আরো 1 দিন পরে। তো এবং আপনার এই যে যারা আসলো, এবং আপনি যে কথাটা বললেন যে বা ইশতিয়াক ভাই বললো যে 18 তারিখে পালিয়ে গেল একজন, তারপরেও আমাদের বোধোদয় হলো না, এবং তারপরে আরো 9 জন পালিয়ে গেল। এবং এরা যদি ইনফেক্টেড থাকে একজনও, এরা যে এই যে এতদিন ধরে যে ঘুরলো, এই যে 5-7 দিন ধরে যে সারা মানে আপনার এলাকাগুলোতে যেখানে যেখানে গেল, খসরু যেটা বলেছে যে স্ট্রেইন যে মানে কনসার্ন মানে স্ট্রেইন অফ কনসার্ন না, ঠিক আছে, আমি বললাম যে স্ট্রেইন অফ কনসার্ন না, আপনার হচ্ছে যে মানে স্ট্রেইন অফ ইন্টারেস্ট, সবই মানলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতে যেভাবে মড়কের মতো মরছে, আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যা হচ্ছে, সেই হওয়াটা আমাদের যাতে না হয়, এই সাবধানতার জায়গাটায় আমাদের আসলে কি যাওয়া উচিত ছিল না? প্রত্যেকেরই যাওয়া উচিত ছিল, এবং এটা খুব কুইক রেসপন্স করা উচিত ছিল। কিন্তু আমরা সেই কুইক রেসপন্স গুলা করতে পারছি না। যে আমি একটা আপনার ভিডিও ক্লিপ, আপনি যে কথাটা বললেন যে আমি হ্যাপি কিনা, আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি আমার ফেসবুকে, যে আপনার টাইম লাইনে, যে যে এখান থেকে আমাদের যে পলিসি মেকারদেরকে শিখতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। এবং সেজন্যই দিয়েছি যে আমি হ্যাপি না বলে, যে সবই হচ্ছে কিন্তু দেরিতে। এই যে দেরিতে হচ্ছে, এর মাঝখানে যে ড্যামেজটা হয়ে যাচ্ছে, সেই ড্যামেজটা আপনি রিপেয়ার করবেন কিভাবে? আর এই যে স্বাস্থ্যের উপরে আপনি যতই বলেন, স্বাস্থ্যের উপরে যে চাপটা পড়বে, যে আরেকটা জিনিস দেখেন, যে আমাদের যারা এই যে পরিচালনা গুলো করি, আমাদের যারা আছেন, যে মানে তারা যে বলেন কথাগুলো সুন্দর সুন্দর, কিন্তু এই সুন্দর সুন্দর কথাগুলো কি বাস্তবে আপনি পাচ্ছেন? বলেন তো। জি ধন্যবাদ। কি পাচ্ছেন বা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি না। সেখানে যে এই যে আপনার আস্থার জায়গাগুলো যে আমাদের মধ্যে যে মানে দূরত্ব তৈরি হচ্ছে, জি সেটাও একটা ভয়ানক কারণ। জি ধন্যবাদ ইকবাল হাসান। আমাদের হাতে আসলে একদম সময় নেই, আমাদের আরো কয়েকজন আলোচক রয়েছে, আমরা অল্প অল্প করে ছোট করে ওনাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। অধ্যাপক ডাক্তার মোজাহারুল হক, দেশে করোনার দ্বিতীয় ওয়েভ চলছে, স্বাস্থ্যমন্ত্রী ভয়াবহ তৃতীয় ওয়েভের আশঙ্কাও করেছেন, উনি যেভাবে বলেছেন। যে ধরনের বিধিনিষেধের ফর্মুলায় আমরা চলছি, তাতে কি দ্বিতীয় কিংবা তৃতীয় ওয়েভ নিয়ন্ত্রণে রাখা যাবে বলে আপনি মনে করেন? এই মুহূর্তে করণীয় কি, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। খুবই সংক্ষেপে বলছি, দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদেরকে হার্ড ইমিউনিটিটা অ্যাচিভ করতে হবে। হার্ড ইমিউনিটি তার মানে আমার দেশের অন্তত 12.5 কোটি লোককে টিকার আওতায় আনতে হবে। 12.5 কোটি লোক, এই 12.5 কোটি লোককে 2টো করে টিকা দিলে 25 কোটি ডোজ টিকা লাগবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই হার্ড ইমিউনিটি অ্যাচিভ করার জন্য 25 কোটি টিকা জোগাড় করে আমাদের লোকজনকে 12.5 কোটি লোককে টিকা দিতে হবে। এটা একটা প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রের, এবং সেইটা যদি আমরা করতে পারি, পাশাপাশি যদি আমরা স্বাস্থ্যবিধিগুলি মানাতে জনগণকে ইনভলভ করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, সচেতন নয় উদ্বুদ্ধ করতে পারি, ইনভলভ করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হলো এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এইটাই লক্ষ্য হওয়া উচিত,
আমি যেই কথাটা সবসময় বলি যে আমাদের লক্ষ্য ঠিক করে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা পরিকল্পনা করা দরকার। এখন কথা হচ্ছে আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আপনার 3টা অংশ, কি করব, কিভাবে করব, কতদিনে করব, ঠিক আছে? তাহলে আপনাকে টিকার বিষয়টাও সেইভাবে ঠিক করতে হবে। কতদিনের মধ্যে আপনি এই যে 25 কোটি ডোজ টিকা মানুষকে দিতে পারবেন সেই লক্ষ্য ঠিক করে টিকা সংগ্রহ করা এবং টিকা দেওয়া এগুলি করতে হবে এবং জনগণকে ইনভলভ করে টিকা নিতে তাদের আগ্রহী করতে হবে। এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা যেভাবে করোনা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, এই যে লকডাউনের কথাটা বারবার উঠে আসতেছে, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের লকডাউন, অনেক সময় বলি সীমিত লকডাউন, অনেক বলি স্ট্রিক্ট লকডাউন, না বিশেষণ লকডাউন মানে লকডাউন যদি দিতে হয়, ইকবাল আহসান সাহেবও বলেছেন, আমরা সেই প্রথমবারের সময়ও বলেছি যে লকডাউন হতে হবে আপনার সীমিত জায়গায় এবং সেটা রেজাল্ট দেখতে হবে। এখান থেকে 4টা প্রিন্সিপাল আছে, তার মধ্যে একটা প্রিন্সিপালকে বলে এজাইল, মানে বানর যেমন লাফিয়ে লাফিয়ে চলে, লকডাউন লাফিয়ে লাফিয়ে চলবে। আজকে এখানে আছে, সিচুয়েশন ইমপ্রুভ করছে, আরেক জায়গায় বেশি আছে, সেখানে যাবে। এই যে একটা সিস্টেম লকডাউনের 4টা প্রিন্সিপাল, আমি যেটা একটা বললাম, শুধু আরো 3টা আছে। তো আমাদের দেশে সায়েন্টিফিক লকডাউন হচ্ছে না একটাও। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এখন আমাদের যেটা অক্সিজেনের সমস্যাটা আছে, আমি এই জায়গাটা একটু বলতে চাচ্ছি এই জন্য যেহেতু এটা অলরেডি একজন আলোচক বলেছেন, আমাদের দুটো অক্সিজেন, একটা মেডিকেল অক্সিজেন, একটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। আমরা কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করি যেটা 99.95% অক্সিজেন থাকে, আর যেটা মেডিকেল অক্সিজেন সেটা 95 to 97%। এখন আমাদের কিন্তু অক্সিজেন প্ল্যান্ট আছে, আমরা অক্সিজেন তৈরি করছি এবং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করি। আমরা একটা সিম্পল মেকানিজমের মাধ্যমে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আমরা তৈরি করতেছি সেইটাকে এই এখন কাজে লাগাতে পারি। সেটা কি? সেটার জন্য আমার দরকার একটা রেগুলেটর বা প্রেসার রেগুলেটর যেটাকে বলে, আর একটা ফ্লো মিটার। এই ফ্লো মিটার এবং প্রেসার রেগুলেটর যদি আমরা জোগাড় করতে পারি তাহলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে কনভার্ট করে আমরা কিন্তু আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন যেটা আসলে এই সময়ে বিশাল বড় উপকারে আসতে পারে। আমার মনে হয় নিশ্চয়ই নীতি নির্ধারকরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে, এই জন্য অক্সিজেনের সংকটের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সংকট মোকাবেলায় আসলে কি করা যেতে পারে? এই মাত্র যে পরামর্শটি আমাদের কাছে আসলো সেটা কতখানি, সেটা আসলে কতটুকু আপনার কাছে বাস্তবায়নযোগ্য বলে মনে হয়? প্রফেসর নাজমুল ইন দ্য মিন টাইম বলেছেন, আসলে উনি এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। আমি আবার একটু পুনরাবৃত্তি করি। বাংলাদেশের আমাদের মেডিকেল গ্রেড অক্সিজেনের ক্যাপাসিটি হচ্ছে ডেইলি 115 টন। আমরা গড়ে খরচ করতাম 70, এবছর যখন বেড়ে গেল তখন পর্যন্ত কিন্তু আমরা 115 টন কখনোই খরচ করিনি প্রতিদিন। দ্বিতীয়ত আমাদের একটা জিনিস খুব পপুলার হয়ে গেছে, হাই ফ্লো নেজাল ক্যানুলা। এমনিতেই আমরা 15 লিটারের উপরে উঠলে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিচ্ছি। আমি একটু টেকনিক্যাল শব্দ বলছি এই কারণে যে যেহেতু এটা অনেক যারা ব্যবহার করে তারা এইটার বিকল্প আসলে ব্যবহার করতে হবে। মানে আমাদের তা না হলে পরে এইভাবে যদি হাই ফ্লো নেজাল ক্যানুলার যথেচ্ছ ব্যবহার হয় তাহলে আমরা ভারতের মতন অক্সিজেন সরবরাহ করে উঠতে পারবো না। এছাড়া যেটা বলেছেন প্রফেসর নাজমুল, যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যারা তৈরি করে তাদেরকে অলরেডি বলা হয়েছে মেডিকেল গ্রেড করার জন্য এবং তারা এটা প্রসেস শুরু করেছে। আমাদের আসলে 115 টনের কে বাড়িয়ে যদি আমরা 200 টনের কাছে রাখতে পারি, আমাদের পেশেন্ট বার্ডেন যদি এইরকম থাকে এবং আমরা যদি হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার কমাতে পারি তাহলে আমরা কখনোই অক্সিজেনের ঘাটতিতে পড়বো না। এটা আমি একেবারে অন রেকর্ড বলছি। আর দুটো জিনিস আমি যা শেষ করার আগে বলে ফেলবো। একটা হচ্ছে লকডাউন নিয়ে অনেক আলোচনা হয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই 4টি জায়গায় ঈদ পর্যন্ত লকডাউন না রাখলে যেটুকু আজকে অর্জিত হয়েছে এর সবটুকু ধূলিসাৎ হয়ে যাবে। আজকে যে 12% সংক্রমণ দেখছেন, যদি এইভাবে ঈদের বাজার খোলা হয় আর ঈদের জামাত হয়, ভারতে যেভাবে কুম্ভ মেলা এবং নির্বাচনে যে ডিজাস্টার হয়েছে বাংলাদেশেও সেটা ঘটবে। অতএব এটি নীতি নির্ধারকদের 4টি জেলায় অন্তত, কারণ আপনারা যদি আজকেও দেখেন 78% কেস হয়েছে এই 4টি জেলায় এবং মৃত্যু শুধু ঢাকাতে 97-এর মধ্যে 63টি মৃত্যু হয়েছে ঢাকায়। তো এইখানে খেয়াল করা দরকার যে অন্তত এই 3 কোটি মানুষকে লকডাউনের আওতায় রাখতে হবে। জি, মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরো বাংলাদেশ লকডাউন না করে যে সকল জায়গায়, যেমন ঢাকায় সংক্রমণের পরিমাণ বেশি, তাহলে ঢাকাকে লকডাউনে রাখা হোক, পুরো বাংলাদেশকে লকডাউন করে মানে হয়। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। বর্ডার বন্ধ করে দেওয়ার পরেও
ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ দেশে প্রবেশ করছে, এমনকি ভারত থেকে করোনা আক্রান্ত রোগী হাসপাতাল থেকে পালিয়ে যাবার ঘটনা ঘটেছে। তাহলে বর্ডার বন্ধ করে লাভ কি? আসলে কেউ পালিয়ে গেলে সেটি কিন্তু শেষ দৃষ্টান্ত হওয়া উচিত নয়। যারা নিয়ম মেনে চলেন, যাদেরকে আমরা আইনের বিশ্বাসী, তারা কিন্তু কমপ্লাই করছেন। যিনি পালিয়ে গেছেন অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন। একই ঘটনা আমরা সিলেটেও দেখেছি। একই পরিবারের 9 জন সদস্য পালিয়ে গিয়েছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ধরে এনেছেন, কাউকে কাউকে কিন্তু সাজাও দিয়েছেন। কিন্তু সাজা দিয়ে কিন্তু আসলে এই অতিমারি মোকাবেলা করা যায় না। যশোরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক, কিন্তু সীমান্ত বন্ধ করতে হবে, এটি কিন্তু আমরা বারবার বলেছি। সীমান্ত বন্ধ হয়েছে, এখন সীমান্ত যারা রক্ষা করেন তাদের উপরে কিন্তু গুরু দায়িত্ব পড়েছে, তাদেরকে শতভাগ সেখানে উজাড় করে দিতে হবে। এর পাশাপাশি যারা বাংলাদেশে আসছেন, আমি খুব স্পষ্ট বলতে চাই, তাদের জন্য কিন্তু 14 দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন একেবারে নিশ্চিত করা হয়েছে। এর বাইরে তারা যেতে পারবেন না। কিন্তু এই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আবার যারা নিশ্চিত করবেন, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা জি, দিনাজপুর থেকে আমাদের একজন দর্শক ফোন করেছিলেন, জনাব মোতাহার দিনাজপুর থেকে ফোন করেছিলেন এবং উনি আমাদের জানাচ্ছেন যে রীতিমতো দিনাজপুর বর্ডার দিয়ে ভারত থেকে আসা লোকের ঢল নেমেছে। দেখুন, আমি অন রেকর্ড বলতে চাই, জনাব মোতাহার যেটি বলেছেন সেটি আমি মনে করি যে আজকের এই আলোচনা সভার পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং বিজিবি তারা সেটি খতিয়ে দেখবেন। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কিন্তু এইটি যদি সত্য না হয় তাহলে এই ধরনের মিথ্যা প্রচারও কিন্তু যারা আমাদের এই অতিমারির সময় কাজ করছেন তাদের মনোবল কিন্তু ভেঙে দিতে পারে। এই স্টেটমেন্টের ব্যাপারেও আমাদের খুব সতর্ক প্রতিক্রিয়া দিতে হবে, কারণ ঢালাও ভাবে এক দেশ থেকে আরেক দেশে মানুষ স্রোতের মতন ঢুকে যায়, এটি মোটেও বিশ্বাসযোগ্য নয়। এতে করে আমরা আমাদের নিজেদের আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবির প্রতি কিন্তু আমরা অশ্রদ্ধা প্রকাশ করছি। এমন ঘটনা কিন্তু ঘটে না, এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এটি আমি মনে করি অবশ্যই অতি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা প্রয়োজন। জি, ধন্যবাদ। দর্শক, করোনা মহামারীতে এমনিতেই দেশের মানুষ দিশেহারা অবস্থা। মানুষের এই অসহায়ত্বকে পুঁজি করে অবৈধ বাণিজ্য কখনোই কাম্য নয়। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছে, করোনা মহামারীতে জরুরি সেবা নিশ্চিত করতে সরকারকে শক্ত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। অক্সিজেনের চাহিদা ও যোগান নিয়ে যে আশঙ্কার কথা বিশেষজ্ঞরা বলছেন তা আমলে নিয়ে এখনই বিকল্প আমদানি উৎস খুঁজে বের করতে হবে। ওষুধ নিয়ে অপপ্রচার বাণিজ্য বন্ধ করতে হবে। আইসিইউ ও অ্যাম্বুলেন্স বাণিজ্য বন্ধের প্রয়োজনে সরকারিভাবে সেবা মূল্য নির্ধারণ করে দিতে হবে। ট্রিপল মিউট্যান্টের প্রভাবে ভারতে করোনা পরিস্থিতির চরম বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং দেশে ভারতীয় স্ট্রেইনের প্রবেশ ঠেকাতে সর্বাত্মক এবং সমন্বিত পদক্ষেপ নিতে হবে। ভারত থেকে আসা করোনা আক্রান্ত রোগীরা যাদের গাফিলতিতে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেল তাদের চিহ্নিত করে জবাবদিহিতা এবং শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়